মিলিটারিতে কি ধরনের টেকনোলজি ইউজ হয়, বিশেষ করে বাংলাদেশের মিলিটারিগুলো কি ধরনের ইউজ হয়? আমাদের চারপাশ ঘিরে আছে কে? ইন্ডিয়া। ইন্ডিয়ার কখনোই চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক। উলফল্যান্ড সবসময় চেষ্টা করতেছে আপনারা যাতে শিক্ষিত হতে না পারেন। আমাদের শিক্ষা ব্যবস্থাটার দিকে লক্ষ্য করেন, পুরো ক্র্যাশ করে দিছে। যুদ্ধ মানেই হচ্ছে খুব ফাস্ট অ্যান্ড ফ্লুইড সিচুয়েশন, এ লট অফ ফগ অ্যান্ড ফ্রিকশনস ওখানে থাকে। যে আগে ডিসিশন নিতে পারে অ্যাকচুয়ালি সেই জেতে। যেমন এই যে আপনি টপম্যানের কথা বলতেছেন ভাই, এই টপম্যানটা যদি লাইফের কোনো একটা সময় প্রোগ্রামিংয়ের পি সম্পর্কেও পরিচিত থাকতো, সে কিন্তু বুঝতো যে এখানে একটা অপরচুনিটি তৈরি করার সুযোগ আছে। নামে তো পলক, পি কিন্তু আছে। 5 ফুট লোক আমরা, আমাদের ইগো হচ্ছে মনে করেন 150 ফুট, কারণ সব তো বসে আছে। জীবনের প্রথম ভুল আমি করলাম যখন আমি ভাবলাম যে আর্মিতে জয়েন করি। কেন? অনেকেরই ভুল ধারণা আছে যে বাংলাদেশের বোধহয় পথে ঘাটে হাজার হাজার মিলিটারি অফিসার ঘোরাফেরা করতেছে। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত অনলি অফিসার রিটায়ার করছে। আপনি যদি লেটেস্ট টেকনোলজিক্যাল ইউজ ইন মিলিটারি ফলো করেন, তাহলে আপনি ফার্স্টেই দেখবেন যে এক্সস্টিংলি ইউজ হচ্ছে। আজকে আমাদের সাথে আছে ডেল এইচ খান ভাই। অলরেডি আমরা ওনাকে অনেক মানুষজন দেখে ফেলছি, কারণ টুসেন্ট পডকাস্টে উনি খুব চমৎকারভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার জিও পলিটিক্যাল বিষয় নিয়ে খুব চমৎকারভাবে ডিসকাশন করছে। আজকের ডিসকাশনের ভিতরে আমরা একটু জানার চেষ্টা করব যে মিলিটারিতে কী ধরনের টেকনোলজি ইউজ করে। আমাদের অনেকের ভিতরে কিউরিয়াসিটি আছে যে মিলিটারিতে ড্রোন বা সার্ভিলেন্স ইকুইপমেন্টস যে টাইপের জিনিসপত্র আছে, যেগুলো বর্ডার প্রোটেকশন থেকে শুরু করে দেশের নিরাপত্তা অ্যান্ড এভরিথিং, এবং সেখানে প্রোগ্রামার বা টেকনোলজি মানুষজনের কাজ করার কোনো সুযোগ আছে কিনা, এই রিলেটেড যাবতীয় জিনিসপত্র নিয়ে ডিসকাশন করবো। অ্যাট দ্য সেম টাইম মিলিটারিতে একজন মানুষের ক্যারিয়ার কীভাবে ইভলভ করে এবং ওভার দ্য টাইম সে কীভাবে চাইলে, এখন তো যেহেতু টেকনোলজিক্যাল রেভলিউশনের সময়, এই সময়ের ভিতরে চাইলেই যে কেউ মিলিটারি পার্সন সে মিলিটারি থেকে কীভাবে তার প্রফেশনটাকে ইভলভ করে টেকনোলজির এই স্রোতের ভিতরে গা ভাসায় দিতে পারে, সেই জায়গাগুলো নিয়ে আজকে কথা বলবো। বাট সবার শুরুতে যে জায়গাটাতে ডিসকাশন করার চেষ্টা করবো ভাইয়া, যেমন আমরা কম বেশি রাইটার দিস মোমেন্ট যেটা হয়েছে, আপনি ইউটিউবে ঢুকে যদি কোনো একটা প্রোডাক্টিভিটি ভিডিও দেখতে চান বা এই টাইপের জিনিসপত্রতে দেখতে গেলে সবাই সবসময় একটা জিনিস সাজেস্ট করে, সকালবেলা ঘুম থেকে উঠতে হবে যদি 5টা, যেমন ওই যে বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার লাইফস্টাইল, এটা লাইফস্টাইল মানে হইতেছে যে 4টা-5টা দিকে ঘুম থেকে উঠতে হবে, একটু ব্যায়াম করতে হবে, তারপরে গোসল টোসল করে কামকাজে বসে যেতে হবে। বাট মিলিটারিতে তো এটা একদম ডে 1 থেকে এই জিনিসটা ইনজেক্ট করে দেওয়া হয়, এবং ক্ষেত্র বিশেষে আমরা জেনারেল বা সিভিলিয়ান মানুষজন কিন্তু চাই যে এরকম একটা লাইফস্টাইলের ভিতরে ঢুকতে, কিন্তু আমরা ক্ষেত্র বিশেষে সেটা হয়তো বা আমাদের ডিএনএর ভিতরে ঢুকাইতে পারি না। এখন আপনি তো মিলিটারিতে ছিলেন, তো সেখানে আপনি একটা লম্বা সময় ধরে প্র্যাকটিস ছিল, সেখান থেকে আপনি আবার সিভিলিয়ানে ব্যাক করছেন। সো এই যে একটা লাইফস্টাইল, মানে এটাকে আমরা সবসময় বলি যে মিলিটারি লাইফস্টাইল, বাট দিস ইজ দ্য অনলি লাইফস্টাইল দ্যাট এনি হিউম্যান বিং ক্যান হ্যাভ। সো সেই লাইফস্টাইলটা একটা সিভিলিয়ান হিসেবে কীভাবে শুরু করা যেতে পারে, এবং সিভিলিয়ান মানুষ কেন আসলে ওইরকম একটা লাইফস্টাইলের ভিতরে ভাই ঢুকতে পারে না, এই বিষয়ে যদি আমরা আমাদের ডিসকাশন শুরু করি ভাই প্লিজ। ধন্যবাদ। এই যে আর্মির ব্যাপারে অথবা মিলিটারি লাইফস্টাইলের ব্যাপারে আপনি যেটা বললেন ভাইয়া, সবার একটা ফ্যাসিনেশন আছে। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করতেছিলাম যে আপনি যদি একটা নর্মাল আড্ডা দিতে বসেন, তো সাডেনলি আপনি একটা পার্টিকুলার লোককে দেখে আপনার মনে হতে পারে যে এই লোকটা বোধহয় মিলিটারি ব্যাকগ্রাউন্ডের। So you try to understand the extent of branding. Right. So মানে মিলিটারি একজন হিউম্যান বিইংয়ের ভেতরে এমনভাবে তার মিলিটারি ভ্যালুসগুলা ইনস্টিল করে যে আপনি বিইং এ ভেরি জেনারেল অডিয়েন্স ইউ ক্যান স্টিল ডিস্টিংগুইশ, সে কিন্তু ইউনিফর্ম পরা নাই, বাট মেবি থ্রু হিজ ক্রু কাট হেয়ার কাটের যে কাট আছে ওটা দেখে, মেবি তার দাঁড়ানোর স্ট্যান্স দেখে, মেবি তার কথা বলার স্টাইল দেখে, স্টিল ইউ আর অ্যাজিউমিং যে মেবি হি ক্যান বি ফ্রম এ মিলিটারি ব্যাকগ্রাউন্ড। তো উই মাস্ট স্যালিউট দ্য ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি অফ আর্মি, রাইট? সো হাউ ইট হ্যাজ স্টার্টেড, আপনি যে কোশ্চেনটা জিজ্ঞেস করছেন এইটার আনসারটা ইয়েস অর নো, মানে অবজেক্টিভলি ওভাবে দে আর ডিফিকাল্ট, কারণ এটার পেছনে একটা লম্বা ইতিহাস আছে। পৃথিবীতে মানুষের যখন প্রথম কৃষিকাজ অথবা শিকার করা যখন শুরু করলো, প্রথম পেশা যদি আমরা ধরি কৃষিকাজ অথবা শিকার, তখন তারা করলো কি, খারাপ সময়ের জন্য খাবার স্টোর করা শুরু করলো। এই স্টোর যখন করা শুরু করলো, তখন একটা পার্টি তো স্টোর করতে পেরেছে, আরেকটা পার্টি আছে তারা কিন্তু হয়তো যে কোনো কারণেই হোক সে ওই বছর ফসল পায় নাই। সুতরাং যার কাছে স্টোর করা খাবার আছে তাকে কিন্তু যে পায় নাই, হ্যাভ নট যারা, তারা অ্যাটাক করার চেষ্টা করলো।
তখন তার এই স্টোর যে খাবার আছে এইটাকে সেভ করার জন্য গার্ডিং সিস্টেম শুরু হলো, প্রহরী রাখা শুরু করলো। আচ্ছা, সো ইফ ইউ ওয়ান্ট টু সে যে ওয়ার্ল্ডের সেকেন্ড অথবা থার্ড ওল্ডেস্ট প্রফেশন হচ্ছে মিলিটারি। আচ্ছা, সো সিন্স দ্য হিউম্যান সিভিলাইজেশন এই থার্ড ওল্ডেস্ট প্রফেশন হিসেবে এটা আস্তে আস্তে বিবর্তিত হয়েছে এবং হতে হতে আজকে শেপে এসছে। এখন মজার ব্যাপার হচ্ছে আর্মিতে অথবা মিলিটারিতে আমি মাঝে মাঝে আর্মি বলবো, শুধু আর্মি বলতে আমি বোঝাবো আর্মি, নেভি, এয়ারফোর্স। রাইট। সো আর্মিতে এই যে বিবর্তনটা, এর সাথে সাথে কিছু অ্যাডভান্টেজ হয়েছে। সেটা হচ্ছে যে কি করা যায় এবং কি করা যায় না, কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ, এটা তারা বিভিন্ন যুদ্ধের মাধ্যমে টেস্টেড। রাইট। দেয়ার বাই a lot of SOPs, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স এবং রুলস অফ এঙ্গেজমেন্ট দিয়ে প্রত্যেকটা আর্মি চলে। এবং এটা কিন্তু যেহেতু এটা লাইফ অ্যান্ড ডেথের কোশ্চেন, সুতরাং এই প্র্যাকটিসগুলো সোলজারদের ভেতরে চলে আসে। এবং আরেকটা খুব বড় ফ্যাক্টর আছে এই জায়গায়, সেটা হচ্ছে যে যুদ্ধে তো প্রচুর মানুষ মারা যায়, কিন্তু আর্মিগুলোর তো নিয়মিত সোলজার এবং অফিসার দরকার, সুতরাং তাদের একটা রিক্রুটিং পলিসি থাকে। আর্মি ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা মানে বের হয়ে গেছে, এটা ন্যাচারালি চলে আসছে যে তাদের ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি কী। আপনি যখন একটা লাইক আজকে অ্যাপেলের জন্য আপনি এমপ্লয়ি খুঁজবেন অথবা ইয়ার জন্য এমপ্লয়ি খুঁজবেন, আপনার একটা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি আছে যে আপনি কী শো করবেন এবং কি বলবেন মিডিয়াতে, যাতে একজন পটেনশিয়াল এমপ্লয়ি ফিল করেন ও আই মাস্ট জয়েন অ্যাপেল অর আই মাস্ট জয়েন গুগল। অ্যাট্রাক্ট করার বিষয়। আর্মি এই অ্যাট্রাকশন প্রসেসটা মেনটেন করে হচ্ছে এই যে ঠাটবাট, ডিসিপ্লিন এবং পাবলিক প্লেসে নিজেদের অ্যাপিয়ারেন্সটা কীভাবে হবে এটার মাধ্যমে। এবং এটার একটা খুব চমৎকার ইংরেজি আছে, ইংরেজিটা হচ্ছে পানাশে। পানাশে, রাইট। আচ্ছা। এই যে আগেকার দিনে ঘোড়ায় চড়ে মাথায় মুখ মানে এই ফ্লুম লাগিয়ে অথবা সুন্দর একটা বর্ম পরে হাঁটাহাঁটি করা, এইটাই হচ্ছে আর্মির প্যানাশে অথবা মিলিটারি ব্র্যান্ডিং। আপনি কখনোই ক্যাজুয়ালি একটা ইউনিফর্ম সোলজারকে পাবলিক প্লেসে ওপেনলি স্মোক করতে দেখবেন না, খুব ভেরি রেয়ার। সো এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম তাদেরকে শেখানো হয়েছে যে দ্যাট ইজ গোয়িং টু বি অ্যাগেইনস্ট দেয়ার ব্র্যান্ডিং পলিসি। যদিও ওয়ার্ড ব্র্যান্ডিংটা আর্মিতে ওভাবে ইউজ হয় না, কারণ দিস ইজ নিউ ওয়ার্ড, বাট এই ব্যাপারটা এইভাবে আসছে। নাও কামিং টু ইয়োর কোশ্চেন, যে এই যে মিলিটারি লাইফ স্টাইল আছে, এই স্টাইলটা বাইরে কেন রেপ্লিকেট করাটা ডিফিকাল্ট হয়, অনেকে করতে চায় কিন্তু পারে না। এইটা তো আসলে একটা হার্ড প্র্যাকটিসের মাধ্যমে আসে। উই শুড নট এক্সপেক্ট যে এভরিবডি উইল বি এবল টু হ্যাভ দ্যাট মাইন্ডসেট। নাম্বার ওয়ান, মিলিটারি মাইন্ডসেট একটা বড় ব্যাপার, এটা ট্রেনিংয়ের মাধ্যমেই গড়ে ওঠে। দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্যাল অ্যাবিলিটি, অ্যান্ড থার্ড হচ্ছে সেই কনভিকশনটা থাকা। তো এই তিনটা জিনিস যখন কেউ জেনারেট করতে পারে, তখন কিন্তু সে মিলিটারি লাইফস্টাইল বলবো না আমি, বাট মিলিটারি ধাঁচের লাইফস্টাইল লিড করতে পারে। যেমন মিলিটারিতে অল অ্যাবাউট হচ্ছে হায়ারার্কি। মানে এটা অনেকেই জানেন যে আমি আজকে মেজর র্যাঙ্কে রিটায়ার করেছি, আমার জুনিয়র কালকে যখন জেনারেল হবে, হয়তো এই আর্মির সেনাপ্রধান হবে, স্টিল কিন্তু আমাকে স্যারই বলবে, ইজ নট গোইং টু কল মি হেই মেজর। সো এই যে একটা হায়ারার্কি আছে, রেসপেক্ট আছে ইয়াতে। সো এইটা একটা জিনিস যেটা হচ্ছে স্ট্রিক্ট হায়ারার্কি মেনটেন করা। কেন মেনটেন করা? সো দ্যাট একজন আরেকজনের কথা শোনে। এটা হচ্ছে এক নম্বর জিনিস। দুই নম্বর জিনিস যেটা হচ্ছে যে আপনি একটা টেস্টেড কালচার যেটা আছে রেডি পাচ্ছেন আপনি, সো ওইটাতে খুব দ্রুত আপনি ইন্ডাক্ট করতে পারবেন। মিলিটারি ভ্যালুজ যেগুলো আছে এগুলো কিন্তু নর্মাল সোসাইটি ভ্যালুজ, রাইট, যেমন সত্যবাদিতা। সিভিলাইজেশনে আমরা প্র্যাকটিস করতে পারি না, বাট মিলিটারিতে প্র্যাকটিসের একটা খুব ভালো স্ট্রং প্রসেস আছে। এক্স্যাক্টলি, কারণ ওই যে আপনি যখন এটাকে আপনার প্রোডাক্টিভিটির সাথে অ্যালাইন করতে পারবেন, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে, এক্স্যাক্টলি, তখন ইট ইজ ইজিয়ার ফর ইউ। আপনি জানেন যে যদি একটা ফায়ারের শট হয়, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ড্যাশ ডাউন করা, কারণ ফায়ার কোন দিক থেকে আসতেছে আপনি এখনও দেখেন নাই, বাট আপনার মানে অডিও সেন্সরিতে আপনি এটা ক্লিয়ার যে সামহেয়ার ফায়ার ওপেন হয়েছে। তার মানে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে ড্যাশ ডাউন করা, কোনো একটা মানে শক্ত প্রতিবন্ধকতার পেছনে আড়াল নেয়া। সো এটা ইট বিকামস এ ড্রিল। সো আপনি যখন একটা মিলিটারি অফিসার, আপনি এমনি সিম্পলি একটা লোক দাঁড়ায় আছে, এই লোকটা মিলিটারি কিনা তার হাঁটা দেখলে ধরতে পারবেন। আপনি লক্ষ্য করে দেখবেন দাঁড়ানো অবস্থা থেকে একজন মিলিটারি, ইভেন হ্যান্ডশেক দেখে বোঝা যায় যে হ্যান্ডশেক। একটা মজার জিনিস আপনি লক্ষ্য করবেন যে একটা লোক দাঁড়ায় আছে, সেই লোকটা হঠাৎ করে দাঁড়ানো থেকে হাঁটা শুরু করলো, যদি ও মিলিটারি ব্যাকগ্রাউন্ডের হয় আপনি শিওর থাকেন ও ফার্স্টে বাম পা আগাবে, কারণ বেসিক ড্রিলই তাই, লেফট লেগ ফার্স্ট।
আপনি যখন পুতিনের দিকে তাকাচ্ছেন আপনি দেখবেন পুতিন একটা হাত স্টিফ করে তার হাঁটে, কারণ এটা তার উইপেন হ্যান্ড, যেটা ধরে সে উইপেনটা ধরে রাখে এই স্টাইলে সে এটা করে। মানে অনেকেই বলে যে এটা তার মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এই ইয়েটা চলে আসছে। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মিলিটারিতে যে মানে সেলফ স্যাক্রিফাইসের যে একটা মেন্টালিটি আছে, এটার জন্যও কিন্তু অনেকে চায় মিলিটারি লাইফে যাওয়ার জন্য। যেমন আমি ওই যে টমাস আর হ্যারিসের গল্পটা যদি বলি, টমাস আর হ্যারিস দুইজনই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশ সোলজার ছিল। আচ্ছা, তো এখন হ্যারিস একটা টিমের সাথে পেট্রোলিং করতে গেছে নোম্যান্স ল্যান্ডে। তো টমাস এবং তার যারা ছিল তারা ট্রেঞ্চে ছিল। এখন হ্যারিস এবং তার টিম যখন ওই নোম্যান্স ল্যান্ডে ছিল তখন জার্মানরা ফায়ার করছে, আর্টিলারি ফায়ারিং করেছে। ওই ফায়ারিংয়ের কারণে ওই ওরা যে 10-12 জন ছিল তারা সবাই হতাহত হয়েছে ওই জায়গায়, এবং ওই নোম্যান্স ল্যান্ড থেকে হ্যারিসের চিল্লানো শোনা যাচ্ছে যে হেল্প মি, বাঁচাও বাঁচাও। তো টমাস তখন তার ক্যাপ্টেনকে বললো যে আই ওয়ান্ট টু গো টু সেভ হ্যারিস। তো ক্যাপ্টেন বললো যে এখন যেভাবে জার্মান ফায়ারিং হচ্ছে এর ভেতরে তুমি যদি যাও তাহলে আসলে তুমিও রিস্কে পড়ে যাবে, আর হ্যারিসের যেই মানে ইনজুরি আমি এখান থেকে বুঝতে পারছি ও আর বাঁচবে না। বাট টমাস বললো স্টিল আই ওয়ান্ট টু গো। তো তখন ট্রেঞ্চের উপরে বের হয়ে টমাস একটা সাদা পতাকা দেখাইলো। তো ন্যাচারালি যুদ্ধে মানে যত শত্রুই হোক সাদা পতাকা দেখানোর পরে রেসপেক্ট করা হয়। সো জার্মানরা ফায়ার বন্ধ করে দিল। তো সে হাঁটতে হাঁটতে হ্যারিসের কাছে গেল, যাওয়ার পরে হ্যারিসের ডেড বডি নিয়ে ব্যাক করলো। তো তখন ওই ব্রিটিশ ক্যাপ্টেন বলতেছে যে দেখছো টমাস, আমি তো তোমার বলছিলাম যে আসলে লাভ নাই, ও তো মারাই যাবে ওই জায়গায়, আননেসেসারি ইউ রিস্কড ইউর লাইফ। তো টমাস তখন বলতেছে নো ক্যাপ্টেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওয়ান্স আই রিস্কড হ্যারিস দেয়ার, হ্যারিস তখন বেঁচে ছিল। তো আমাকে দেখার পরে ও বললো টমাস আমি জানতাম তুমি আসবা। আচ্ছা, এই যে কমরেডশিপ, এই যে মানে একজনের জন্য আরেকজনের যে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি, এইটা মিলিটারি কালচারে আছে। সো মেবি বাইরে যদি এটা আমাদেরকে এনশিওর করতে হয় তাহলে সিচুয়েশন লাগবে, ওই কনভিকশনটা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে কোম্পানি আপনাকে ওই পরিমাণ মানে প্রায়োরিটি দিচ্ছে কিনা, আপনাকে ওই পরিমাণ ইনভেস্ট করছে কিনা আপনার পেছনে, দেন আপনার ভেতর ওই কালচার আসতে পারবে। আর শুধুমাত্র এমপ্লয়ীদের জন্য বলছি না, নর্মালি যদি কেউ লাইফস্টাইল লিড করতে চায়, মিলিটারি লাইফস্টাইল লিড করতে চায়, তাহলে আমি সবসময় বলি আমার দেখা মতে ইসলামিক লাইফস্টাইল ইজ দ্য মিলিটারি লাইফস্টাইল। আপনি দেখেন সকালে আপনাকে ফজরের নামাজে উঠতে হয়, সৈনিককে অবশ্যই ফজরের যে টাইম আছে তার কাছাকাছি সময় উঠতে হয়, উঠে পিটি করতে যেতে হয়। আপনি নামাজে যখন দাঁড়ান তখন কিন্তু আপনাকে লাইন ধরে দাঁড়াতে হয়, কাতার করে দাঁড়াতে হয়। আপনি মিলিটারি লাইফে কিন্তু সকালের প্রথম যে প্যারেডটা হয়, ফল ইন হয়, ওখানে কিন্তু ওই লাইন ধরে দাঁড়াতে হয়। সো কীভাবে দুটো মিলছে আমি জানি না, বাট আমি খুব মানে এই ইসলামিক ওয়ে অফ লিভিং যেটা আছে আর মিলিটারি ওয়ে অফ লিভিং, এই দুটোর ভেতরে আমি খুব মানে মিল খুঁজে পাই। আচ্ছা, আমি জাস্ট এটার সাথে কানেক্টেড একটা কোশ্চেন করতে চাই। মানে আপনি তো মিলিটারি লাইফস্টাইলে ছিলেন প্রায় 20 বছরের কাছাকাছি সময়, এরপরে যখন সিভিলিয়ান লাইফস্টাইলে আসলেন, আপনার কাছে কি ওই ডিসিপ্লিন লাইফটাই মোর এনজয় করতেন? এখন তো একটু ফ্লেক্সিবিলিটি আছে, সো কোনটাকে আপনি মোর এনজয় করতেন? আমি যতদিন মিলিটারি লাইফে ছিলাম আই এনজয়েড দ্য লাইফ, মানে ওই লাইফের একটা আলাদা মজা আছে, বিকজ এটা একমাত্র আর্মি যেখানে আপনাকে পয়সা দিচ্ছে আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আর বাইরে এসে এখন আমাকে টাকা দিয়ে জিমে ভর্তি হইতে হয়েছে, তাই না? বাট আর্মিতে কিন্তু এটা মানে সকালবেলা আপনাকে পিটিতে যেতে হবে, বিকালে আপনাকে গেমসে যেতে হবে, এবং এটার জন্য আপনাকে বেতন দিচ্ছে, আর কোথায় পাবেন আপনি? তো এটা নিয়ে একটা মজার গল্প আছে। একবার এক সৈনিক এসে তার মানে অধিনায়ক কেসিওকে বলতেছে যে স্যার আমি তো সারা রাত ফেসবুকিং করি, সকালবেলা আমার ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, আমার সকালের পিটিটা মাফ করে দেওয়া যায় না। সিও বলতেছে যে সবাই তো পিটি করে, তোমরা তো পিটি করতে হবে, বাট আরেকটা কারণ আছে যে কারণ এটা মাফ করা যাবে না। তো বললো স্যার কী কারণ? বললো দেখো যেদিন তুমি আর্মিতে জয়েন করছো ওই দিন তুমি লিখিত দিছো যে আর্মিতে তুমি জয়েন করছো, তো এই জয়েন করার মানে হচ্ছে তোমার শরীরও এখন বাংলাদেশ আর্মির সম্পত্তি। তো তুমি যেরকম তোমার অস্ত্রকে অযত্ন করতে পারবে না, একই রকমভাবে তোমার শরীরকেও অযত্ন করতে পারবে না। তোমাকে টাইমলি ঘুমাতে হবে, আবার সকালে এসে পিটি করতে হবে যাতে তোমার বডি মাসল সব কিছু রেডি থাকে যুদ্ধের জন্য।
তো আমরা আজকে মোটামুটি খাতা কলম নিয়ে বসছি, কারণ বেশ কিছু সিরিয়াস ডিসকাশন হবে, আর যেহেতু মিলিটারির বিষয় হ্যাঁ ভেরি সিরিয়াস, তো এখানে আসলে ভুল করার কোনো সুযোগ নেই, এবং প্রত্যেকটা কথাবার্তা কাইন্ড অফ একটা ফ্যাক্টের মতো। সো ফ্যাক্টের জায়গাতে যাতে কোনো প্রকার ভুল কোনো তথ্য না ছড়ায়, সো ন্যাচারালি আসলে খাতা কলম নিয়ে বসাটাই সবচেয়ে শ্রেয় কাজ। সো নেক্সট আসলে যেই জায়গাটাতে যেটা নিয়ে মানুষের খুবই খুবই কিউরিয়াসিটি কাজ করে, ভাই মিলিটারিতে কী ধরনের টেকনোলজি ইউজ হয়, বিশেষ করে বাংলাদেশের মিলিটারিগুলো কী ধরনের ইউজ হয়, এবং মিলিটারি কিন্তু একটা সেপারেট ডিভিশনই আছে সিগন্যালস, যেটা একটা মেজরিটি কাজ এই টেকনোলজি বা এই টাইপের জিনিসপত্র নিয়েই কিন্তু ঘটে থাকে। সো ওইটা নিয়ে মানুষের অনেক কিউরিয়াসিটি আছে। ভাই প্লিজ আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি এটা শেয়ার করেন। টেকনোলজিকে যদি আমি বুঝে থাকি, আমার কাছে মনে হয় টেকনোলজি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার নর্মাল একটা কাজকে ইজিয়ার করে, আমার একটা আপার হ্যান্ড দেয়, এফিসিয়েন্সি বাড়ায় আর কি। যুদ্ধের ক্ষেত্রে কি হয়, মিলিটারি মানেই তো যুদ্ধ, তো যুদ্ধের ক্ষেত্রে যেটা হয় যে আপনার অপোনেন্ট অথবা এনিমির চেয়ে আপনি যদি কোনো বিশেষ অ্যাডভান্টেজে থাকেন তাহলে কিন্তু আপনার জয়ের সম্ভাবনা বেড়ে যায়। যেমন আমি বলবো যে পানিপথের প্রথম যুদ্ধ, যেখানে বাবর ফেস করলো হচ্ছে ইব্রাহিম লোদিকে। ইব্রাহিম লোদির বিশাল বাহিনী ছিল তখন, যেখানে হাতির বাহিনী ছিল। বাবরের কাছে একটা স্পেশাল জিনিস ছিল, টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ, যেটা উনি ইউজ করছেন, সেটা হচ্ছে কামান। এটা ইব্রাহিম লোদির ছিল না। যখন উনি কামান দাগানো শুরু করলেন তখন হাতি অস্থির হয়ে গেল, কারণ যুদ্ধক্ষেত্রে এই পরিমাণ ভলিউমের সাউন্ড সে শুনে অভ্যস্ত না। এবং ইব্রাহিম লোদির হাতির বাহিনী তার নিজের জন্য তখন একটা মানে আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়ালো, কারণ হাতি এলোমেলো মুভ করা শুরু করছে, এতে ইনফেন্ট্রি সোলজার মরা শুরু হয়ে গেল। সো ইউ সি, মানে আর্মির মতো করে টেকনোলজিকে আর বোধহয় কেউ এত ঐতিহাসিকভাবে এতভাবে করে নাই। এখনকার দিনে অবশ্যই হয়েছে, বাট তখনকার সময়ে টেকনোলজি নিয়ে কাজ করতেই বা কতজন। সো টেকনোলজি নিয়ে কাজ করার সবচেয়ে বড় মানে অসুবিধা হচ্ছে বাজেট, রিসোর্স। তো স্টেট ওন না হলে পরে তখনকার দিনে টেকনোলজি ওভাবে ডেভেলপ করতো না। সো মিলিটারির ক্ষেত্রে টেকনোলজি কিন্তু খুব চমৎকারভাবে ডেভেলপ করেছে। যেমন আমি বললাম যে যুদ্ধক্ষেত্রে পানিপথের যুদ্ধের উদাহরণটা দিলাম। নেক্সট আপনি ধরেন হচ্ছে ফ্রেঞ্চ এবং ইংল্যান্ডের যে যুদ্ধ হলো, এখানে ওদের কিন্তু 100 বছরের যুদ্ধ হয়েছে। তো এর একটা যুদ্ধের নাম হচ্ছে ব্যাটেল অফ অ্যাজিনকোট। এই অ্যাজিনকোট ব্যাটেলে ইংলিশ যারা ছিল তারা একটা নতুন ধরনের তীর ব্যবহার করলো, যেটাকে বলে লং বো। এই লং বোর হওয়ার কারণে, ধনুকটা লম্বা হওয়ার কারণে এই তীরটা ফ্রেঞ্চ তীরের চেয়ে 20-30 মিটার বেশি দূরে যাইতো। অনলি 20-30 মিটার ডিস্টেন্সের কারণে ফ্রেঞ্চ ফোর্স হেরে গেল। নাও কাম টু দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আপনি ধরেন ট্যাঙ্ক ইন্ট্রোডিউস হলো, স্পেশালি ম্যাক্সিম মেশিন গান ইন্ট্রোডিউস হলো। এর ফলে কিন্তু যুদ্ধের রেজাল্ট চেঞ্জ হওয়া শুরু হলো, নিউ টেকনোলজি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এনিগমার মতো মানে টেকনোলজি আসলো, কোডিং। ওই যে মেসেজগুলো যখন যেত তখন এটা এনক্রিপ্ট করে যেত। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরেকটা গ্রেট টেকনোলজির ইউজ হইলো, যেটা হচ্ছে হিরোশিমায় অ্যাটম বম। এর আগ পর্যন্ত তো আসলে নিউক্লিয়ার ওই কনসেপ্টটাই ছিল না। সো আমার কাছে মনে হয় মিলিটারিলি এই টেকনোলজি ইউসেজের যে কেসগুলো আছে এগুলো খুব ইন্টারেস্টিং কেসেস। এবং শুধু ওখানেই না, আমি আরও বিশেষ করে যে ইন্টারনেটের জায়গাটাতে বা ইন্টারনেটের রিভলভের জায়গাটাতে মিলিটারি কোনো কানেকশন আছে কিনা। ডেফিনেটলি, মানে আমি ওই জন্য বলার চেষ্টা করলাম যে দেয়ার আর মেনি কেসেস যেখানে মিলিটারি একটা টেকনোলজি ইন্ট্রোডিউস করলো, ইনভেন্ট করলো অথবা ইনোভেট করলো, এবং লেটার অন এটা কিন্তু বাকিদের কাজে লাগছে। যেমন ফার্স্ট অফ অল আমি যদি বলি ইন্টারনেটের কথা, ইন্টারনেট হচ্ছে 1960-তে ইউএস আর্মির একটা প্রজেক্ট ছিল, কমিউনিকেশন প্রজেক্ট। ওখান থেকে আস্তে আস্তে আজকের ইন্টারনেট চলে আসছে। সো এরপরে আমি যদি বলি র্যাডারের কথা, আজকে আমরা যে র্যাডার টেকনোলজি দেখছি এটা মিলিটারি দিয়ে শুরু। তারপর আপনি যদি বলেন নাইট ভিশনের কথা, নাইট ভিশন টেকনোলজি দিয়ে শুরু, মিলিটারিরা ফার্স্টে শুরু করছে। আজকে যে আপনি ওই যে মানে আমি আমার বাসা থেকে আপনার এখানে আসার সময় যে গুগল ম্যাপ ইউজ করলাম, এই জিপিএস সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই মিলিটারি ফার্স্ট। তারপরে এটা আস্তে আস্তে অন্যান্য জায়গায় ইউজ হচ্ছে। সো দেয়ার আর মানে লট অফ টেকনোলজিস যেগুলো আসলে মিলিটারি এন্ডে আগে শুরু হয়েছিল, যুদ্ধের জন্য হোক অন্যান্য কারণের জন্য হোক, এবং পরে এটা দেখা গেল যে বাইরের যারা সিভিলিয়ান ইউসেজের জন্য সেটা ব্যাপকভাবে ইউজ করা শুরু হলো। আর একই সাথে আপনি যদি
বাংলাদেশের কনটেক্সটে যদি কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান। বাংলাদেশের ক্ষেত্রে লেটেস্ট যে টেকনোলজিক্যাল ইউজগুলো হচ্ছে তার ভিতরে তো অফকোর্স একটা আছে যেটা হচ্ছে যে সার্ভেলেন্স টেকনোলজিতে এখন অনেক কিছু হাইটেক ব্যবহার হচ্ছে। আরেকটা খুব বড় ধরনের ব্যবহার হচ্ছে ওয়ার গেমিংয়ের ক্ষেত্রে, কারণ আপনি যদি লেটেস্ট ইয়েগুলো ফলো করেন, টেকনোলজিক্যাল ইউজ ইন মিলিটারি ফলো করেন, তাহলে আপনি ফার্স্টেই দেখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সস্টিভলি ইউজ হচ্ছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে বেসিকলি আপনার ব্যাটেলের ইনফরমেশন গ্যাদারিংয়ের ক্ষেত্রে এবং ইনফরমেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা মেইনলি সিকিউরিটি ইন্টেলিজেন্স যেগুলো আছে এগুলো অ্যানালাইসিসের ক্ষেত্রে বিকজ অফ দেয়ার ডিপ লার্নিং অ্যান্ড মেশিন লার্নিং যেটা আছে এবং বিগ ডাটা অ্যাসেসমেন্টের যে ক্যাপাবিলিটি আছে ওইটার কারণে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখন খুব চমৎকারভাবে ইউজ হচ্ছে। আরেকটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে। সো ডিসিশন মেকিং প্রসেসের ক্ষেত্রে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এ লট অফ অল্টারনেটিভ সেটস ইউ ক্যান থিঙ্ক। মানে মিলিটারিতে যুদ্ধের ব্যাপারটা যেরকম সেটা হচ্ছে যে দাবা খেলার মতো। আপনি একটা চাল দিচ্ছেন, তার এগেনস্টে আপনার অপোনেন্ট কয়টা চাল দিতে পারে এটা যত বেশি আপনি আন্দাজ করতে পারবেন, প্রেডিক্ট করতে পারবেন, তত আপনার পরের চালটা ভালো হয়। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জায়গাটায় আপনাকে হেল্প করতেছে। এবং আমার কাছে মনে হয় যে রিসেন্ট টাইমে আপনার ডোনাল্ড ট্রাম্প, আপনার ওরাকল, ওপেন এআই, তারপরে আপনার আরেকটা কোম্পানির নাম আমি ভুলে গেলাম, যে স্টারগেট প্রজেক্টটা অ্যানাউন্স করছে যে $500 বিলিয়ন সে এআই বা এই সেক্টরে ইনভেস্ট করবে। এটার পিছনে আমার কাছে মনে হয় যে একটা বড় কারণ হচ্ছে যে মিলিটারিতে অ্যাডভান্টেজ পাওয়া। কারণ ইউএসএ পুরা পৃথিবীকে কিন্তু কন্ট্রোল করার একটা বড় মেকানিজম হচ্ছে ফাইন্যান্সিয়ালি ইন্টারনেট, অ্যান্ড দেন আপনার ইন্টারনেট মানে বিগ টেক কোম্পানিজগুলো, অ্যান্ড লাস্টলি অবশ্যই মিলিটারি। কারণ ওই পাওয়ারটা যদি প্রপারলি ইউটিলাইজ না হয় তাহলে আসলে এন্ড অফ দ্য ডে সে তার এই যে গ্লোবাল এম্পায়ারকে কন্ট্রোল করার জিনিসটা অনেকখানি লুজ করবে। সো আপকামিং ডেজে আপনার কাছে কি মনে হয় যে এই টেকনোলজিক্যাল রেভলিউশন সেটা মিলিটারি কীভাবে ইভলভ করবে আর কি? এটা আপনি ওই যে ডোনাল্ড ট্রাম্পের লেটেস্ট যে ভাষণ দিল দাভোসে, সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, ওইখানে যদি আপনি ফলো করেন উনি কিন্তু ক্যাটাগরিক্যালি বলছে যে আমেরিকা ওয়ান্টস টু বি দ্য সুপার পাওয়ার অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড লিডার অফ এআই। আচ্ছা, সো এর মানে কি? এর মানে হচ্ছে স্পেসিফিক্যালি 4টা সেক্টরে তারা লিড করতে চাচ্ছে। নাম্বার 1 সাইবার সিকিউরিটি, এটাতে তারা লিড করতে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে লিড করতে যাচ্ছে ওখানে। 3 নম্বরে যেটা আছে আপনার সার্ভাইলেন্স ডিভাইসেস অ্যান্ড টেকনিক্স যেগুলো আছে, এই সিস্টেম ডেভেলপমেন্টে লাইক ড্রোনস, তারপরে হচ্ছে আদার আনমেন্ড ভেহিকেলস অ্যান্ড মানে সাবমেরিনও হতে পারে আনমেন্ড। অ্যান্ড ফাইনালি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হিউম্যান অ্যান্ড মেশিন টিমিং, যেটা এই জিনিসটা যদি একটু ভেঙে বলেন। হিউম্যান অ্যান্ড মেশিন টিমিংয়ের ভেতরে যেটা হয় এটা হচ্ছে আপনি ওই যে আমরা আগে সায়েন্স ফিকশন মুভিতে দেখতাম না যে একটা স্পেসশিপ যাচ্ছে, এটার ভিতরে স্পেস ক্যাপ্টেন একটা ইয়ের সাথে কথা বলতেছে, ইন্টারফেসের সাথে কথা বলতেছে, সে জিজ্ঞেস করতেছে এটা কি ওইটা কি, সে তাকে তথ্য দিচ্ছে, মাঝে মাঝে গাইড করতেছে, সাজেস্ট করতেছে, বাট ফাইনাল ডিসিশন কিন্তু ক্যাপ্টেন নিচ্ছে। এটি হচ্ছে হিউম্যান অ্যান্ড মানে মেশিন টিমিং। সো এইটার ক্ষেত্রে তারা দারুণভাবে আগাচ্ছে। কারণ হয় কি, যখন আপনি যুদ্ধ মানেই হচ্ছে খুব ফাস্ট অ্যান্ড ফ্লুইড সিচুয়েশন, এ লট অফ ফগ অ্যান্ড ফ্রিকশনস ওখানে থাকে। যে আগে ডিসিশন নিতে পারে অ্যাকচুয়ালি সেই যেতে। আচ্ছা, আগে সঠিক ডিসিশন। কারণ দুইজনই তো আসলে ওই কি অ্যাকশন নিতে হবে সেটা জানে, কে কত দ্রুত অ্যাকশন নিতে পারতেছে সেটার উপরে আলটিমেটলি ডিপেন্ড করতেছে হু উইল উইন দ্য গেম। এক্স্যাক্টলি। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি পলাশির যুদ্ধের মজার একটা গল্প বলি, তাহলে আপনি রিলেট করতে পারবেন। পলাশির যুদ্ধে কিন্তু বেঙ্গল আর্টিলারি যেটা ছিল, নবাবের আর্টিলারি যেটা ছিল, এইটা কিন্তু ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান আর্টিলারির চেয়ে হেভিয়ার ছিল এবং এটা রেঞ্জ বেশি ছিল। আচ্ছা, ঠিক আছে। তো যখন ওই আর্টিলারি যেটা মনে করেন যে ষাঁড়ের গাড়ি আছে না, গরুর গাড়ি, তার উপরে বসায় নিয়ে আসতে হইতো, ইট ওয়াজ হেভি আর্টিলারি। এবং এই আর্টিলারি যখন বম্বার্ডমেন্ট শুরু করতো তখন ইংলিশদের ওই আমবাগানের ভিতরে লুকায় ছিল রবার্ট ক্লাইভ, ওর কিন্তু অবস্থা ত্রাহি মধুসূদন, যুদ্ধে হেরেই যেত। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিংলি এই যে আর্টিলারি আছে তাদের সঙ্গে কিন্তু ফ্রেঞ্চ আর্টিলারির একজন লোক ছিল, তার নাম হচ্ছে যাই হোক আমার ফরগটেন দ্য নেম, বাট উনি ফ্রেঞ্চ আর্টিলারি, নেপোলিয়নের আর্টিলারির একটা লোক ছিলেন। এখন এই নবাবের আর্টিলারিতে ওই ফ্রেঞ্চ ভদ্রলোক যে আছে মানে সে এসে ট্যাকটিক্সগুলো দেওয়া শুরু করলো যে এভাবে অ্যাটাক করো, তাহলে স্ট্র্যাটেজি দিচ্ছে, তাইলে মানে এই ইংলিশ বাহিনীকে তুমি আর্টিলারি দিয়ে হারায় ফেলতে পারবা, তোপ দিয়ে হারায় ফেলতে পারবা। বাট যেটা ওরা ভুল করলো সাডেনলি সেটা হচ্ছে যে
বৃষ্টি শুরু হয়ে যখন গেল ওরা এইটা ক্যালকুলেট করে নাই এবং ওদের পুরা বারুদ বৃষ্টিতে ভিজে গেল। ইউ সি দ্য মানে আমি বলবো ডিজাস্টার অ্যান্ড ক্যাটাস্ট্রফি, যে এন্টায়ার একটা আর্টিলারি জাস্ট বসে আছে বিকজ তাদের বারুদ ভিজে গেছে। এবং যদি অনেকে মনে করে যে যদি এই বারুদ না ভিজতো তাহলে যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এই যে মেশিন হিউম্যান টিমিং যেটা আছে এই জায়গায় কিন্তু নবাব যদি তার যদি এই টেকনোলজি থাকতো তাহলে সে একটা ইনপুট পাইতো যে আর 10 মিনিট পরে কিন্তু বৃষ্টি শুরু হবে, আপনার বারুদ তাড়াতাড়ি কভার করেন। ইট ওয়ার্কস লাইক দ্যাট। তো আমাদের মধ্যে অনেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার অবস্থাতে, বিশেষ করে যারা 3 Idiots মুভি দেখছে, অনেকে চিন্তাভাবনা করে যে ইঞ্জিনিয়ারিং পড়লে একটা ড্রোন বানাইতে পারলে বেশ ভালো, এবং অনেকের ক্ষেত্রে বিশেষে ড্রোন তৈরি করে, ড্রোনের জন্য ডিফারেন্ট প্রোগ্রাম লিখে, এবং এইটা আমাদের সবার একটা ফ্যাসিনেশনের জায়গা হিসেবে কাজ করে। তো সেই জায়গাটাতে আসলে ড্রোনের তো একটা ইউজ কেস যে আমি মুভি সিনেমা এইসব জায়গাতে ড্রোন ইউজ করবো, এটা দিয়ে খুব সুন্দর কিছু ভিউ নিব, শ্যুট নিব, এই টাইপের জিনিস। বাট ড্রোন হেভিলি ইন্টারন্যাশনালি বলি বা লোকালিও আমাদের মিলিটারির ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই জায়গাটাতে ভাই ড্রোনের মতো ইকুইপমেন্ট বাংলাদেশি ট্যালেন্ট যারা আছে তারা তৈরি করে এটা কি কোনোভাবে বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব কিনা, যেখান থেকে হয়তো বাংলাদেশকেও সে এটাকে সাপ্লাই দিল, অ্যাট দ্য সেম টাইম সে ইন্টারন্যাশনালি ড্রোন বা এই টাইপের জিনিস। কারণ সবাই যেহেতু আমরা একটা টেকনিক্যাল অ্যাডভান্টেজে সবাই আমরা টেকনোলজিক্যাল একটা অ্যাডভান্সমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি, তো ন্যাচারালি আমরা কিন্তু সবাই চাইবো যে এই টাইপের জিনিসপত্রের ডিমান্ড আসলে গ্লোবালি তো অনেক বেশি। সো সেটাকে কোনোভাবে আমরা নতুন একটা এক্সপোর্ট সেক্টর হিসেবে কোনোভাবে দাঁড় করাতে পারি কিনা। সো কোশ্চেনটা হচ্ছে ফার্স্ট যে আমরা ড্রোন বানায় আমাদের লোকাল মিলিটারিকে সাপ্লাই দিতে পারি কিনা, দ্বিতীয়ত হচ্ছে এটা ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করার কোনো সুযোগ আছে কিনা কোনোভাবে। অফকোর্স এটা সম্ভব, এবং এটা সম্ভব এই কারণে কারণ এটা দরকার। আচ্ছা, দেখেন মানে বাংলাদেশের স্পেশালি ব্রিটিশ পিরিয়ডের পর আপনি খুব বেশি ইনভেনশন অথবা ইনোভেশন আছে, বাট ইনভেনশন খুব কম। আচ্ছা, বাট এগেইন আপনি যদি বলেন যে রেডিও আবিষ্কার মার্কনি যখন ওয়েস্টে করলো, কন্টেম্পোরারি টাইমে কিন্তু বোস করলো হচ্ছে এখানে। সো আমাদের দেশে এই কালচারটা ছিল এক সময়, বাট কালচারটা স্টপড হয়ে গেছে। আচ্ছা, স্টপড কীভাবে হয়েছে? ব্রিটিশরা যখন বাংলাদেশে আসার পরে তখন তারা দেখলো যে বাংলাদেশের তাঁত শিল্প খুব শক্তিশালী। সো এই তাঁত শিল্পকে ধ্বংস করার জন্য তারা হাতের বুড়ো আঙ্গুল কেটে দিত তাঁতিদের, যাতে তারা আর তাতে কাজ করতে না পারে। কেন এটা করতো? কারণ তারা তখন এই বাংলাদেশের তাঁত শিল্পটাকে স্টপ করে দিয়ে ওদের ড্যান্ডিতে যে কাপড় তৈরি হইতো ওই কাপড়টা মানে ভারতবর্ষে সাপ্লাই করার চেষ্টা করতো। সো এইভাবেই স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি হিস্টোরিক্যালি আমাদের কিন্তু এই যে ইনভেনশনের যে কালচারটা আছে এই কালচার থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। নাও ইউ আর আস্কিং রিগার্ডিং দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ফ্রম দ্য পয়েন্ট অফ মিলিটারি, এবং যেখানে আপনি ড্রোনের মতো কথা বলছেন, ওয়াই অনলি ড্রোন? দেখেন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের চারপাশ ঘিরে আছে কে? ইন্ডিয়া। অ্যান্ড ইন্ডিয়া ইজ এ হেজেমনিক ফোর্স। আচ্ছা, ইন্ডিয়ার কখনোই চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক। ইন্ডিয়া সবসময় চাইছে বাংলাদেশ স্বাধীন হোক, কিন্তু ভারতের করদ রাষ্ট্র হোক। আচ্ছা, মানে তার আন্ডারে থেকে যেন সে অপারেট করে, এবং অনলি চাইছে যে বাংলাদেশ শুড বি দ্যাট ট্রানজিট অ্যান্ড করিডোর স্টেশন ফর ইন্ডিয়া, যেটার মাধ্যমে মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে নর্থ ইস্ট ইন্ডিয়ান যে 7টা স্টেট আছে ওখানে রিচ করা যায়। দ্যাট ওয়াজ দ্য সোল পারপাস, এবং স্টিল টুডে দ্যাট ইজ দেয়ার মেইন গেম। যে বাংলাদেশ মানে স্বাধীন রাষ্ট্র থাকুক, ইন্ডিয়ার প্রদেশ হয়ে যাক, কিচ্ছু যায় আসে না, কিন্তু বাংলাদেশের মাঝখান দিয়ে আমার ট্রানজিট লাগবে, কারণ আমার 7 সিস্টার্সকে ধরে রাখতে হবে। ওকে, হ্যাভিং সেড দ্যাট, তারা যেটা করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ যেন মিলিটারিলি কখনো সক্ষম একটা দেশ হিসেবে দাঁড়াতে না পারে। এখন বাংলাদেশ হিসেবে আমরাও কিন্তু অলরেডি বুঝে গেছি যে 3 দিক থেকে যখন আমরা ঘিরে থাকি, আর আমাদের যখন নিজস্ব একটা 1,60,000 আর্মি আছে, তার মানে ভারত যে আমাদের পোটেনশিয়াল এনিমি, আর ভারতই যে সেই উলফল্যান্ড যার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে, এইটা বুঝতে কারো বাকি নাই। প্রশ্ন হচ্ছে যুদ্ধ কীভাবে করবেন আপনি? ভারতের যদি 500-এর উপরে মানে ফাইটার প্লেন থাকে, আপনি কি 550 কিনবেন? আপনার ইকোনমি কি সেটা অ্যালাউ করবে? না, সেটা তো সম্ভব না, করছে না। আফসোসটা কোথায়? সেটা হচ্ছে যে আমরা সবাই জানি ওনার আছে
শক্তিশালী এয়ারফোর্স, আমাদের দরকার শক্তিশালী এয়ার ডিফেন্স। রাইট। আমি তো দিল্লি দখল করতে চাচ্ছি না, দ্যাট ইজ নট আওয়ার ইন্টেনশন। আমরা কখনো এটা ভাবি? আমাদের দর্শকরা কেউ ভাবে না। নিজেরা নিজেদের ঘাড়ে যদি তুলে নেয় তাহলে আমাদের কিছু করার নাই। সো ওনাদের যদি শক্তিশালী ফাইটার মানে এয়ারফোর্স থাকে, আমাদের দরকার শক্তিশালী এয়ার ডিফেন্স। সানজিও বলে গেছে আজ থেকে 2500 বছর আগে যে যদি কোনো শহর সুরক্ষিত হয় প্রাচীর দিয়ে, তাহলে সেই শহরকে অযথা আক্রমণ করো না। তো আগেকার দিনে 2500 বছর আগে প্রাচীর থাকতো, এখন কি থাকে? এয়ার ডিফেন্স। আজকে আপনি দেখেন মানে আয়রন ডোমের কারণে এর সাথে কেউ পারে? তো আয়রন ডোমের মতো একটা কিছু আমাদের থাকা উচিত না? আমরা কি ওটাতে ইনভেস্ট করছি? না। আপনি যে কোশ্চেন করছেন তার আনসার এখানেই, উই শুড ইনভেস্ট। ওকে, আমাদের শুরু আমরা তো একটা লম্বা সময় ধরে এই যে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা হযরত শাহজালাল, সেটা যে রাডার ছিল, সেটা মেজরিটি আমরা ইন্ডিয়ান হেল্প নিয়ে এটাকে চালাইতাম। রিসেন্ট টাইমে সম্ভবত এটা বাংলাদেশ নিজে এটা পাইছে আর কি। এবং এই জন্য আমি বললাম যে আপনি যে প্রশ্ন করলেন যে আমাদের এটা সম্ভব কিনা, আমাদের তো এছাড়া উপায় নাই। আর কিভাবে করা যায় সেটা আসতেছি। ফার্স্ট কথা হচ্ছে যে উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের খুব স্ট্রং একটা এয়ার ডিফেন্স দরকার। এয়ার ডিফেন্সের ওয়ান অফ দ্য পার্ট, যেটা বেশ কিছু এলিমেন্ট মিলে এয়ার ডিফেন্স হয়। একটা হচ্ছে ধরেন আপনার মিসাইল সিস্টেম, একটা হচ্ছে স্ক্র্যামলিং বলে, আপনার এয়ারক্রাফট থাকে কিন্তু যখন এনিমি এয়ারক্রাফট আসবে তাদের সঙ্গে ডগ ফাইট করার জন্য আকাশে আপনার কিন্তু এয়ারক্রাফটও লাগে। আচ্ছা, আপনার ড্রোন দরকার ফর সার্ভেলেন্স, রেডার সিস্টেম দরকার। সো এগুলো ডেভেলপ করার কিন্তু রিকোয়ারমেন্ট আছে। নেক্সট যেটা হচ্ছে যে আপনার পোটেনশিয়াল অ্যাডভার্সারি যে উলফল্যান্ড, তাদের শক্তিশালী ট্যাঙ্ক আছে। এখন কি আপনি মানে আরও শক্তিশালী ট্যাঙ্ক বানাবেন? দরকার নাই। আপনি অ্যান্টি ট্যাঙ্ক ডিজাইন তৈরি করেন। আচ্ছা, ড্রোন বেসড, মিসাইল বেসড, কানেক্টিভিটি থাকবে ওখানে, সাইবার অ্যাডভান্টেজ থাকবে। ট্যাঙ্ক ঢোকা মাত্র একটা একটা করে আপনি ধ্বংস করে দিবেন, কারণ ওর তো এদিকে আসতে হবে। আপনি তো ওকে দৌড়ায় ধরবেন না। সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। সো আপনার ওই জায়গাতেও লাগবে। আপনার একটা বড় অংশ আছে হচ্ছে বে অফ বেঙ্গল, তার মানে নেভেল টেকনোলজি আপনার দরকার। এখন ওনার ধরেন যে একটা ফ্লোটিলা আছে, আপনি কি একটা করভেট দাঁড় করাবেন? এখন দরকার কি? আপনি অ্যান্টি ম্যারিটাইম এবং নেভাল ডিফেন্স ডেভেলপ করেন উইথ দ্য হেল্প অফ টেকনোলজি। এখন দরকার আছে, এটা তো বললাম, অবশ্যই প্রয়োজন আছে। ইভেন প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন আছে। কিভাবে প্রয়োজন? আপনার এখন যে রাইফেল আছে, রাইফেল BD-08 আছে, এটার ভিতরে আপনি লেজার ইনকর্পোরেট করেন। আমার তো ইউএস থেকে কিনে পোষাবে না, স্লাইট মডিফিকেশন, জাস্ট স্লাইট মডিফিকেশন ওটাতে আনা দরকার। সো সমস্যাটা হয়ে গেছে কই যে প্রথমত হচ্ছে যে মেবি দাদাদের প্রেশারে আমরা এতদিন এটা নিয়ে ওভাবে ভাবতাম না, কারণ আমাদেরকে ভাবতে দেয় নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাটার দিকে লক্ষ্য করেন, পুরো ক্র্যাশ করে দিছে। আমরা যে ক্রিয়েটিভ ভাববো, আমরা যে ইনোভেটিভ ভাববো, ওই রাস্তায় রাখে নাই। ঠিক আছে, একদিকে ধরেন ডক্টর ইউনুস বলতেছে যে চাকরি করো না, আসো ব্যবসা করো। আরে শিক্ষার তো একেবারে শেষ করে দিছে, সব জয় বাংলা হয়ে গেছে না এই জায়গায়। তো এদেরকে আপনি ব্যবসায় নিয়ে কি করবেন? আগে তো আমার এই স্ট্রাকচারটা সেট করতে হবে এই জায়গায়। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে যে এখন আপনি জানেন যে আপনার সার্ভেলেন্সের জন্য ড্রোন, আপনার রাডার্স, আপনার মিসাইল টেকনোলজি দরকার। যদি মিসাইল ক্রিয়েট করতে পারে, যদি মিসাইল ক্রিয়েট করতে পারে, আমি জানি না এই ওয়ার্ডগুলোর জন্য আপনার ভিডিও কোনো সমস্যা হবে কিনা, তাহলে আপনি অ্যাকর্ডিংলি অ্যাড্রেস করেন। বাট আমার প্রশ্ন হচ্ছে ওরা যদি পারে ওখানে করতে, তাহলে আমাদের এখানে এই কালচারটা কেন গড়ে উঠলো না? আমরা কি ট্রাই করছি? আমরা কি জানি যে মিসাইল টেকনোলজি টিপু সুলতানের কাছ থেকে পুরো বিশ্ব পাইছে? টিপু সুলতান তো আমাদের আশেপাশেই ছিল। এই টেকনোলজি আমরাও ইনহেরিট করতে পারতাম, বাট ওই যে আমরা সব হয়ে গেছি এখন হচ্ছে ফুড পান্ডা স্টাইলের, যে ইট উইল বি কুকড রেডি অ্যান্ড রেডি টু ইট। আপনি অর্ডার দিবেন। এখন পাকিস্তান থেকে আপনি মনে করেন যে চায়না এবং পাকিস্তানের কোলাবোরেশনের নতুন যে জেট হয়েছে, ওই জেট আপনি কেনার চেষ্টা করতেছেন, বাট ইউ আর নট ট্রাইং যে একই সাথে আপনি ট্রেড অফ করতে পারতেছেন কিনা, যে এই জেট আমার এখানে অ্যাসেম্বলি হবে কিনা। ঠিক আছে, সো এইটাতে আমার কাছে যেটা মনে হয়, নাম্বার ওয়ান, আমাদেরকে রেডিমেড পারচেস বন্ধ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস। 2 নাম্বার হচ্ছে অলওয়েজ আপনাকে মিলিটারি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং অ্যাডভান্টেজ যেগুলো আছে, এগুলাকে ফোকাস করতে হবে আমাদের কান্ট্রির টেরেইন এবং ওয়েদারের উপর বেস করে। আপনার যেই ট্যাঙ্ক
মরুভূমিতে ভালো কাজ করে ওই ট্যাঙ্ক আমার আসলে যত ভালোই হোক আমার দেশে দরকার নেই, কারণ আমাদের দেশে মরুভূমি নাই। রাইট। আপনার যে এয়ারক্রাফট 5,000 কিলোমিটার দূরে গিয়ে স্ট্রাইক করার ক্যাপাবিলিটি আছে, ওইটার পেছনে আপনি অযথাই খরচ কেন করবেন? আপনার তো 5,000 কিলোমিটার দূরে যাওয়ার এয়ারক্রাফটের দরকার নেই। সো ফার্স্ট ফোকাস হচ্ছে যে আমাদের রিঅ্যাসেস করতে হবে আমাদের রিকোয়ারমেন্টটা কী। নেক্সট হচ্ছে আমাদের রিডিজাইন করতে হবে আমাদের আর্মিটাকে কীভাবে করা যায়। 3 নম্বরে খুব ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা সবসময় একটা টেন্ডেন্সি আছে যেটা থেকে বের হয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে আপনি মিলিটারি ইনোভেশন এবং সলিউশন আপনি চাচ্ছেন ওই 5 ফুট 6 ইঞ্চির উচ্চতার বেশি হইলে পরে আপনি তার কাছ থেকে আশা করবেন। মানে হচ্ছে কি, আপনি আগে তাকে আর্মিতে ঢোকাবেন, ঢোকানোর পরে তাকে আপনি বলবেন যে তুমি ড্রোন বানায় দেখাও। নো, দ্যাট ইনোভেশন ইজ হ্যাপেনিং এলসওয়্যার। রাইট। আপনি তাদেরকে আর্মিতে নিয়ে আসেন, ভলান্টিয়ার হিসেবে নিয়ে আসেন, জাস্ট একটা বেসিক ট্রেনিং দেন। বেসিক ট্রেনিং দিয়ে আপনার পটেনশিয়াল যে ড্রোন ম্যানুফ্যাকচারিং মানে ব্রেইনস আছে বাইরে যাইতে দিয়েন না, আসতে দেন। আপনি 10 বছর 20 বছর 30 বছরের পরিকল্পনা করেন, আপনি দেশের বাইরে পাঠান যে ওরা শিখে আসবে টেকনোলজি। একটা কোশ্চেন অ্যাড করে দিই, সেটা হচ্ছে আপনি মিলিটারিতে 20 বছর ছিলেন এবং এখন আপনি বিভিন্ন টেকনোলজি কোম্পানিতে কাজ করার আপনার সুযোগ হয়, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন থেকে শুরু করে ইভেন সেমিকন্ডাক্টর থেকে শুরু করে এই নানাবিধ জিনিসপত্র নিয়ে আপনি কাজ করেন। সেই জায়গাটাতে বাংলাদেশি ট্যালেন্টদেরকেও আপনি একদম কাছ থেকে দেখেন, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ট্যালেন্ট। আপনার কাছে মানে কি মনে হয় যে বাংলাদেশি যে ট্যালেন্টগুলো আছে তারা কি এই টাইপের ইকুইপমেন্টস তৈরি করা বা এই টাইপের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মতো কাজ করার জায়গাতে কতটুকু ক্যাপাবল বলে মনে হয় আপনার? ফুললি ক্যাপাবল, আচ্ছা, 100% ক্যাপাবল। ইউ নিড টু বিলিভ ইট। নো, আই এম জাস্ট ক্যান্ডিড। যদি আপনি লকহিড মার্টিন কোম্পানির নাম শুনছেন? না, আমি শুনিনি। লকহিড মার্টিন হচ্ছে ইউএস আর্মির প্রধান সমরাস্ত্র মানে নির্মাতা প্রতিষ্ঠান। আচ্ছা। লকহিড মার্টিন তো মানে ইউএস আর্মির কোনো কোম্পানি ছিল না, ইট ওয়াজ এ সিভিল কোম্পানি। সিভিল কোম্পানি। আর্মি তার ভিতরে পটেনশিয়াল খুঁজে পাইছে এবং দেখছে যে আর্মির অফিসারদেরকে দিয়ে সব ইনোভেশন করানো সম্ভব না, বাট লকহিড মার্টিনের আন্ডারে যদি তারা ইনোভেশনটাকে প্র্যাকটিস করে, ওখান থেকে যেটা যেটা দরকার, যেই অ্যাটাক হেলিকপ্টার দরকার, যে অ্যাটাক প্লেন দরকার, সেটা তারা ওখান থেকে কিনে নিচ্ছে। এবং লকহিড মার্টিন কিন্তু পৃথিবীর আরও 60টা দেশে তাদের মানে প্রোডাক্ট বিক্রি করে। তো বাংলাদেশে একটা লকহিড মার্টিন কেন হবে না? অসম্ভব। এক, বাইরাক্তারের কথা শুনছেন? ড্রোন। হ্যাঁ। বাইরাক্তার কি টার্কিশ মিলিটারি কোম্পানি ছিল নাকি? না। বাইরাক্তার ওয়াজ এ স্টুডেন্ট হু ওয়েন্ট টু ইউএসএ, টেকনোলজি শিখে টার্কিতে ব্যাক করছে। তার বাবার একটা অলরেডি মানে ইয়ে ছিল, ওই গ্যারেজ টাইপের কিছু একটা ছিল, মেকানিক্যাল ফ্যাক্টরি ছিল। ওই ফ্যাক্টরিটা সে ডেভেলপ করেছে, ইনোভেট করেছে, বাইরাক্তার ড্রোন ক্রিয়েট করেছে। সেই ড্রোনকে এখন মিলিটারি পারপাজে ইউজ করা হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আপনি যে প্রশ্ন করলেন, আমাদের সেই ম্যান পাওয়ার আছে, প্রবলেম হচ্ছে যে পেট্রোনাইজ করা হচ্ছে না। ওই ইটস লাইক ফুটবল টিম। আমাকে আমার এক বন্ধু একবার ইউএন মিশনে জিজ্ঞেস করলো যে তোমার দেশে 12 কোটি লোকের ভেতর থেকে তুমি 11 জোড়া পা খুঁজে পাইতেছো না যে ফুটবল খেলতে পারবে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। মালদ্বীপের টিম আমাদের চেয়ে এক সময় ভালো খেলতো, নাও আমরাও ভালো করতেছি, কারণ আমরা ওই টেকনিকগুলো ধরে ফেলছি। ইউরোপিয়ান ক্লাবে যে বাঙালিরা ফুটবল খেলছে তাদেরকে আমরা আনা শুরু করছি। মানে দেয়ার একই ঘটনা কিন্তু টেকনোলজির ক্ষেত্রে হচ্ছে। আমাদের ছেলেরা ফ্রিল্যান্সে, ফিভারে, তারপরে ইয়াতে আপওয়ার্কে বাইরে কাজ করতেছে, রাইট? ইউএস মেরিনের কাজ করে আমাদের বাংলাদেশি ছেলে আছে, ছোট ছোট কাজ করে, ওরা তো পুরো ডিজাইন দেন, একটু অংশ করে দেয় যে এইটুকু করে দাও, বাংলাদেশে করতেছে। দেয়ার আর সেমিকন্ডাক্টর কোম্পানিজ ইন বাংলাদেশ যারা বাইরের জন্য ডিজাইন করে দিচ্ছে, ইন্টেলের জন্য কাজ করতেছে, রাইট? সিসকোর জন্য কাজ করতো। আমি চিনি, আমি এখন যে কোম্পানির ভিপি হিসেবে আছি, তার যে ওনার, উনি তার 22টা পেটেন্ট আছে সিসকোর আন্ডারে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের ওই মেরিট আছে, ক্যাপাসিটি আছে, লোক আছে, ক্যাপাসিটি আছে। এবং এখনকার যে আইটি ইন্ডাস্ট্রির এবং আইসিটি ইন্ডাস্ট্রির যে টেক্সচার, আপনি বাংলাদেশে ডাক্তারি পাস করে পরে কানাডা গেলে পরে আপনাকে ডাক্তার হিসেবে চাকরি করতে দিবে না, তাকে আবার কানাডিয়ান ডাক্তারি শিখতে হবে। বাট আইটির ক্ষেত্রেই একমাত্র সুবিধা আছে, যেটা হচ্ছে এই ব্যারিয়ার নাই। এবং আপনি একটা ল্যাপটপ নিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসবেন, ওখানে বসে আপনি কাজ প্রডিউস করবেন। প্রবলেমটা হচ্ছে ওই জায়গায় যে আমাদের তো ওই হার্নেসিং করার মতো লিডারশিপ দরকার। এখন আপনি যদি আইসিটি মিনিস্টারকে বানান যে আসলে একটা কার্টুন, ডু ইউ রিয়েলি এক্সপেক্ট যে এটা নিয়ে ভাববে? আমি নিজে মনে করেন যে 5 আগস্টের পরে আই এম ট্রাইং মাই বেস্ট যে আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, বিজিবি অ্যান্ড পুলিশ, তাদের সবাই দেখবেন যে নিজস্ব ক্ষেত্রে ছোটো ছোটো করে ড্রোন ইউজ করে, কেউ বাইরাক্তার ইউজ করে, কেউ লোকাল ড্রোন ইউজ করতেছে। আমাদের তো একটা ড্রোন নীতিমালা করা দরকার।
Right. যাতে বাংলাদেশে আসলে কোন ধরনের ড্রোন ইউজ করবে সিকিউরিটি ফোর্সেস। আই এম ট্রাইং টু থিঙ্ক অন দ্যাট অ্যান্ড ট্রাইং টু ওয়ার্ক অন দ্যাট। আমি একটা কনসোর্টিয়াম করে করার চেষ্টা করতেছি। কারণ ফার্স্ট জিনিস হচ্ছে যে আপনি যদি একই ধরনের ড্রোন ইউজ না করেন তাহলে এইটার মেনটেন্যান্স একটা একরকম হয়। আপনার মোবাইলটা অ্যাপেলের, এইচপির হচ্ছে ল্যাপটপ, এটা আপনার আইপ্যাড আবার অন্য ট্যাবলেটটা অন্য গ্রুপ, প্রত্যেকটা মেইনটেন্যান্স একরকম হয়। বাট আপনার যদি একটা কোম্পানির হয় তাহলে কিন্তু দেখবেন আপনার একই চার্জার আপনি বিভিন্ন জায়গায় ইউজ করতে পারতেছেন, সেপারেট চার্জার লাগতেছে না। সেম গোজ উইথ ড্রোন ইস্যু। আপনি মানে আর্মিতে এক ধরনের ড্রোন ইউজ করতেছেন, নেভিতে এক ধরনের ড্রোন ইউজ করতেছেন, বিজিবিতে এক ধরনের ড্রোন ইউজ করতেছেন, এতে মেইনটেন্যান্স এবং ট্রেনিং কিন্তু খরচ বেশি হয়। সো আপনি খরচটা কমাতে পারবেন যদি আপনি একই ধরনের একটা নীতিমালার আন্ডারে ড্রোন যদি ইউজ করেন, যে মিলিটারি কোনটা পারবে, কোনটা পারবে, এবং নন মিলিটারি ইউসেজেরও আপনি একটা ব্র্যাকেটিং করে দিতে পারেন। আপনি বাইকের ক্ষেত্রে দেখেন, আজ থেকে কিছুদিন আগ পর্যন্ত ছিল হচ্ছে যে 150 সিসির উপরে বাইক ইউজ করবে না। এটার কারণ কি ছিল? কারণ পুলিশের কাছে 150 সিসির উপরে বাইক ছিল না তখন। সো কোনো বাইক চেইস করে যদি ধরতে হয় এটার জন্য, এখন তো এটা ব্যারিয়ার তুলে দিছে। তো এখন তো ওই যে কি রয়্যাল এনফিল্ড বাইক আসতেছে, আরো ভালো ভালো বাইক আসবে যারা এখানে আসবে। একই রকমভাবে আপনি যদি একটা ড্রোন নীতিমালা ক্রিয়েট করেন যে যেখানে সবাই একটা সিস্টেমের আন্ডারে জিনিস করবে, তাহলে সুবিধা হবে কি আপনার ট্রেনিং কস্ট কমবে, আপনার মেনটেন্যান্স কস্ট কমবে। নেক্সট হচ্ছে আপনি যদি ভালো ভালো ড্রোন কোম্পানির সাথে ওই চুক্তি করতে পারেন যে হ্যাঁ তোমার কাছ থেকে আমি ড্রোন নিব, কিন্তু আমার দেশের ক্যাপাসিটি বিল্ড আপ করা লাগবে, আমার দেশে তোমার ফ্যাক্টরি দেওয়া লাগবে, আমার দেশের ফ্যাক্টরির সিইও বাংলাদেশি হইতে হবে, এবং আমার এত % ওয়ার্কার থাকবে এই জায়গায়, তুমি এতদিনের ভিতরে টেকনোলজি ট্রান্সফার করবো আমাকে। তাহলে কি হতো? আজ থেকে 5, 7, 10 বছর পরে যেটা হইতো যে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি দাঁড়ায় যেত। আপনি আজকে যারা ড্রোন নিয়ে কাজ করে, একটা ড্রোন নিয়ে একটা মানে ধরেন আর্মি একটা সেমিনার কল করলো যে উই ওয়ান্ট টু ডিসকাস অর আইডিয়েশন করতে চাই উইথ ড্রোন টেকনোলজি, যারা নিয়ে কাজ করে, যারা ভাবে, যারা এটা নিয়ে কাজ করে। ইভেন আর্মির ভিতরে যে এমআইএসটি তৈরি করা হয়েছে, এটা তো আমার কাছে মনে হয় যে ফান্ডামেন্টালি এরকম একটা জায়গা থেকেই হওয়া উচিত ছিল যে এখানে মিলিটারিতে যত ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো হবে সেটা এই ইউনিভার্সিটিতে। অফকোর্স দ্য ভেরি নেম সেজ দ্যাট, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাদেরই কাজ ছিল এটা করা। কিন্তু মানে এখন এমআইএসটিতে আসলে বিভিন্নভাবে যেটা হয়েছে যে মেবি আমাদের লিডারশিপ যেটা আছে, সেন্ট্রাল লিডারশিপ, তারা এই জাতীয় ক্ষেত্রে যদি উভয় প্রণোদনা না দেয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে টপ ম্যান যদি না বোঝে। আজকে আপনি দেখেন ডক্টর ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গিয়ে উনি কি বললেন যে আই ডোন্ট বিলিভ যে 16 বছরের একটা ছেলে আর 18 বছরের একটা ছেলে খুব বেশি ডিফারেন্ট কিছু বোঝে। তাহলে ভোটার রাইট 16 বছরে চলে আসতে সমস্যা কোথায়? ইউ সি দ্যাট ইজ দ্য লিডারশিপ। মানে একটা স্টেটসম্যান অথবা একটা মানে স্ট্র্যাটেজিক লিডার শুড থিঙ্ক লাইক দ্যাট। আপনি যখন বলবেন যে আমি বাংলাদেশে আর্মির জন্য, নেভির জন্য, এয়ারফোর্সের জন্য আমি হোম গ্রোন ড্রোন ফ্যাসিলিটিস ডেভেলপ করতে চাই, 1 বছর ফেল করবে, 2 বছর ফেল করবে, অ্যানাউন্স করা দরকার। এক্স্যাক্টলি, ইউ গেট দিস। আপনি যদি আজকে বলেন যে আমি বাংলাদেশ আর্মির জন্য একটা সাইবার ব্রিগেড ক্রিয়েট করতে চাই, এবং এটার ক্ষেত্রে হাত পা আছে কিনা আমার দেখার দরকার নেই। আরে ভাই, সাইবার ওয়ারিয়ারের কি আপনার 5 ফুট 6 ইঞ্চি হওয়া লাগে নাকি? তার তো মাথা থাকতে হবে। সো বাংলাদেশের ছেলে পেলে ধরেন যে মাঝে মাঝে হ্যাক করে উলফল্যান্ডের মনে করেন যে প্যান্ট ভিজায় ফেলে, এদেরকে যখন আপনি ইন্ডাক্ট করতে পারবেন প্রপারলি, আপনার দরকার নাই প্রতি মাসে তারা স্যালারি দেওয়া দরকার নাই। আপনি তাকে একটা মানে পদকই দেন, তাকে একটা কার্ডই দেন যে সে এই কার্ডটা মানে যদি কখনো বিপদে পড়ে অথবা কোথাও পড়ে সে দেখাতে পারবে যে আমি আর্মির জন্য কাজ করি। লেট হিম টেক প্রাইড, লেট হিম ওয়ার্ক ফর বাংলাদেশ আর্মি। তাইলে দেখবেন যে আপনি এই জায়গায় পুরো সাইবার ওয়ারফেয়ারের পুরো বল গেম চেঞ্জ হয়ে যাবে। আপনি এই জায়গায় এখন মনে করেন যে আমাদের 7 কোটি না তো, আমাদের প্রায় 16 কোটি লোক, এর ভিতরে যদি আপনি খালি একটু প্রণোদনা দেন, আপনি দেখবেন যে সাইবার ব্রিগেড আমাদের মতো ফাস্ট আর কেউ দাঁড় করাতে পারবে না। ইভেন এটা প্রণোদনা বলতে বিষয়টা এরকম না যে টাকা পয়সা দিতে হবে, এটা ইন্সপিরেশন বা কাজের ওই জায়গাটা তৈরি করে আমাকে দায়িত্ব দেন, আপনি দেখেন আমি কিভাবে এটা দাঁড় করে দিই, কিচ্ছু দরকার নাই, ওরা বসেই আছে। রাইট, জাস্ট আপনাকে একটু হাজব্যান্ডিং করতে হবে এই জায়গায়, হার্নেসিং করতে হবে এই জায়গায়, কিছু জায়গায় ট্রেনিং দেওয়া লাগবে। এই যে আপনারা যে প্রোগ্রামিং হিরো আছেন, আপনাদেরকে যদি আমি 100টা কেস দিই যে এই 100 জনকে আপনারা একটু পলিশ করে দেন, পারবেন না? অবশ্যই করা সম্ভব। এইটার সাথে কানেক্টেড একটা বিষয় হইতেছে যে আমার দেশে যারা টপ ট্যালেন্ট থাকতেছে
তারা কিন্তু ওই অ্যাপ্রিসিয়েশন বা ওই লেভেলের রেসপেক্টের জায়গাটা না পেয়ে ওই যে 5 ফুট 6 ইঞ্চির বেড়া জাল বা এটা সেটা বিভিন্ন কারণে, এবং তারা অনেক ভালো ইঞ্জিনিয়ার, তাদের ভিতরে ভালো ট্যালেন্ট আছে, সে কিন্তু দেশের বাইরে চলে যেতেছে, অন্য একটা দেশের পিয়ার নিয়ে অন্য একটা দেশের পিয়ার নিতেছে, নিয়ে সে ওই দেশের জন্য সার্ভ করার মতো ক্যাপাসিটি গ্রো করে ফেলতেছে। হোয়ারাজ আমার দেশে যারা আপনি দেখেন যে বিজিবির এখন বিভিন্ন যেই বর্ডারগুলো আছে, এই বর্ডারে কিন্তু আপনি দেখবেন যে জাস্ট জেনারেল মানুষ, কৃষক, সে জাস্ট তার হাতে ওই যে খুন্তি কোদাল বা কাঁচি যাই আছে সেটা নিয়ে সে ধরেন লড়াই করার জন্য পুরোপুরি রেডি অবস্থাতে। বাট একটা মানুষ যখন এডুকেটেড হয়ে যাচ্ছে, সে তো ধরেন কাইন্ড অফ তারও কিছু জায়গাতে হাত পা বাঁধা, সে তো চাইলেই ওইরকম ইমোশন দেখায় সামনে আগায় যেতে পারতেছে না, কারণ পিছনে তো একটা থাকা দরকার যে ভাই আমাকে কেউ না কেউ সাপোর্ট করবে, আমি বিপদে পড়লে অ্যাটলিস্ট এটাকে আমাকে প্রোটেক্ট করবে। মানে ড্রোন বা সার্ভেইলেন্স এই টাইপের জিনিসপত্র নিয়ে চিন্তা করা, মানে ইনোভেশন তো তো অনেক পরের বিষয়, সে তো চিন্তা করতেই ভয় পায় যে এই টাইপের কিছু একটা বানাইলে না আমারে তুলে নিয়ে যায়, না আমারে ধরে নিয়ে যায়, কি না একটা বিপদের মধ্যে পড়ি আর কি। তো এটাই মানে এটা তো টেকনোলজি চুরি করা। প্রথম জিনিস আপনাকে বুঝতে হবে যে উলফল্যান্ড সবসময় চেষ্টা করতেছে আপনারা যাতে শিক্ষিত হতে না পারেন। তার কথা হচ্ছে বুয়ার বাচ্চা বুয়া হবে, সে কেন মানে MIT-তে পড়তে যাবে, তার তো গায়ে লাগে ওটা, এটা সে হতে দিবে না। সো এই জন্য সে করতেছে কি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যত দ্রুত সম্ভব ধ্বংস করার চেষ্টা করতেছে। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনি দেখেন না যে খুব বেসিক যে জিনিসগুলো আমাদের জানা দরকার, এগুলো কি আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে? কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয় আপনি জানেন ওই জায়গায়? কীভাবে বেসিক ব্যাঙ্কিং করতে হয় এটা শেখানো হয়? তাহলে এই জিনিসপত্রগুলো যেগুলো আছে, যেগুলো জীবনমুখী ব্যাপারগুলো আছে, ওগুলো না দিয়ে একগাদা আজে বাজে জিনিস দিয়ে মনে করেন যে শিক্ষা ব্যবস্থাটাকে করে। 2 নম্বর হচ্ছে সিমিলার জিনিস কিন্তু তাদের দেশে খুব ভালোভাবেই তারা ইমপ্লিমেন্ট করছে, তাদের দেশে করতেছে। আপনি দেখেন আমাদের 7-8-এর পরে এই যে আজে বাজে না দিয়ে আপনি কোডিং শেখান, প্রোগ্রামিং শেখান, বাধ্যতামূলক করে দেন, ফেল করুক না ফার্স্টে, আপনি 33 দিয়ে পাস করান, বাট একটা জেনারেশন দাঁড় করান না ওভাবে। সো সবাই কিন্তু ডিরেক্টলি কোড করবে না, বাট সবার ওই যেমন এই যে আপনি টপম্যানের কথা বলতেছেন ভাই, এই টপম্যানটা যদি লাইফের কোনো একটা সময় প্রোগ্রামিংয়ের সম্পর্কেও পরিচিত থাকতো, সে কিন্তু বুঝতো যে এখানে একটা অপরচুনিটি তৈরি করার সুযোগ আছে, সে হয়তো ডিরেক্টলি কোড করে না, নামে তো পলক, কিন্তু আছে। সো বিষয় হইতেছে ভাই মানে অ্যাটলিস্ট কোনো একটা ক্লু আপনার লাইফে থাকতে হয়, আদারওয়াইজ আপনাকে মানে আপনাকে ধরেন আমি একটা জিনিস নিয়ে বলা শুরু করলাম, যতই বুঝাই আপনি আপনার লাইফে যদি ওই এক্সপিরিয়েন্সের মানে সামান্য পরিমাণও কখনো না করেন, আপনি ভাববেন যে এটা দিয়ে মনে হয় কিছু হয় না, এটা কাজ করে না। অবশ্যই মানে ছোটোবেলা থেকে প্রোগ্রামিং শিখলে, যেমন ইংলিশ মিডিয়ামের যেই কারিকুলাম আছে এডএক্সেলের, সো সেখানে কিন্তু আপনার ICT বলে একটা সাবজেক্ট আছে, সেটার ভিতরে আমি দেখলাম যে স্ট্যান্ডার্ড 5 বা 6-এর ক্লাস 6-এরও যেসব বই, সেখানে খুব সুন্দরভাবে ধরেন ICT বা প্রোগ্রামিং রিলেটেড জিনিসপত্র থাকে, এবং সেটা তারা বুঝেও করুক না বুঝেও করুক রিজনেবলি করে। সো ওই নলেজটা যদি সবার ভিতরে অ্যাটলিস্ট মিনিমাম লেভেলেও থাকে, সো এইটা কিন্তু তার জন্য একটা খুব ভালো কাইন্ড অফ চিন্তা ভাবনা করার জন্য হইলেও খুব সহায়ক একটা জিনিস। ডেফিনেটলি মানে আমি ডক্টর ইউনূসের একটা জায়গায় আমার ওনাকে খুব স্মার্ট মনে হয়। হি ইজ ট্রু। নেক্সট জেনারেশন যেই লেভেলের ইনফরমেশন হ্যান্ডেল করে অভ্যস্ত, উনি এটা জানে, মানে আমি অবাক হয়ে যাই যে আপনি এই বুড়া লিডারশিপ দিয়ে এই মনে করেন যে ডিসিশন নিতে পারবেন না। আজকে আপনি ICT-র আপনারাই খুঁজে দেখেন যে ICT-র ভালো যারা আছে তাদেরকে আপনি মিনিস্ট্রিতে মানে পদায়ন করেন, আপনার ওই যে প্রশাসনিক কাজ করার জন্য যেই দক্ষতা লাগে, এটা আমাদের ICT-র যে লিডারশিপ যারা আছে তাদের বাঁ হাতের কাজ, এটা করে ফেলতে পারবে। বাট আপনি যদি ওই ICT মিনিস্ট্রিটাকে ওই টাইপের লোক দিয়ে ভরতে পারেন, এরা তো এখন রিমোট কাজ করে অভ্যস্ত, এরা তো এখন মানে প্রচণ্ড সিনার্জি নিয়ে কাজ করে অভ্যস্ত, আপনি ওই টাইপের রাইট লোকগুলোকে যদি খালি ওখানে প্লেস করতে পারেন, আপনি দেখেন 5 বছরের ভিতরে পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাবে। না ইনফ্যাক্ট আপনি এই যে আমরা পাশের দেশের বিভিন্ন আইটির অ্যাডভান্সমেন্ট নিয়ে সবসময় আমরা বলি, ইনফোসিস, TCS বা এই টাইপের জিনিস, ইন্ডিয়া কিন্তু খুব চমৎকারভাবে একটা কাজ করছে। তার ইনফোসিসের এখানে নন্দন নীলকিনি নামে এক ভদ্রলোক আছে, বা এই টাইপের যারা তার খুবই ভেটারেন লোকজন আছে, তাদেরকে টেকনোলজিক্যাল যত অ্যাডভাইজারি জায়গা আছে সেটার ভিতরে এত সুন্দরভাবে ইনক্লুড করছে যে ওর টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হওয়াটা কাইন্ড অফ ওর একটা ন্যাচারাল ইনস্টিংক্ট হয়ে গেছে। বিষয়টা এরকম হয়েছে যে ওখানে অবশ্যই কিন্তু তার দলীয় লোকজন আছে, তার প্রশাসনিক আমলা আছে, অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট সব কিছু আছে, বাট ওই যে এক্সপার্ট লোকজনগুলোকেও যে প্যাট্রোনাইজ করছে এবং তাদেরকেও যে একটা রাইট জায়গাতে বসাইছে। এবং শুধুমাত্র আমরা ইন্ডিয়াতে যে ডিজিটাল অ্যাডভান্সমেন্টের কথা বলি, যে এই যে আপনার ডিজিটাল পেমেন্ট এবং যত কিছু যা আসছে, এবং আধার কার্ড থেকে শুরু করে এভরিথিং,
এই সব কিছুর পিছনে একটা মানুষ খুব হেভিলি কাজ করা, সে হচ্ছে নন্দন নীলকিনি, যে হচ্ছে ইনফোসিসের ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার। এবং তাকে ওই ইটা দেওয়া হয়েছে, তাকে ওই স্পেসটা দেওয়া হয়েছে যাতে সে এই এক্সপেরিমেন্ট করতে পারে। এবং ব্যুরোক্রেটিক জালে পড়ে ধরেন এরকম একটা আধার কার্ডের মতো একটা প্রজেক্ট করা ধরেন মিনিমাম 10-15-20 বছরের বিষয় হয়ে যেতে পারে, বাট ওরা মাত্র মনে হয় 1.5 বা 2 বছরের ভিতরে এই জিনিস কমপ্লিট করে ফেলছে। একই রকমভাবে আপনি দেখেন না যে আমাদের যেসব আপনি ব্রেন ড্রেনের কথা বলছেন, অফকোর্স পলিটিক্যাল কারণে ঝামেলায় পড়ছে, পেটের দায়ে মনে করেন যে চলে গেছে দেশের বাইরে, অথবা লাইফ স্টাইল পাচ্ছিল না, দেশের বাইরে চলে গেছে। আমরা কি চেষ্টা করছি যে তাদেরকে আবার রিকানেক্ট করার জন্য? আজকে ধরেন XYZ ইউনিভার্সিটি অফ অ্যালাবামাতে আছে, MIT-তে কেউ আছে, ইয়েতে আছে, আমরা কি তাদের রিচ করার চেষ্টা করছি যে ওকে আমরা বাংলাদেশের সিলেবাসটা রিডিজাইন করতে চাই, ICT-টা ডিজাইন করতে চাই, তোমরা আমাদের প্রায়োরিটিটা সেট করে দাও, তোমরা আমাদের ট্রেন্ডিংটা সেট করে দাও। এই যে এখন তো আমরা আমাদের 6 ফুট লোক মানে 5 ফুট লোক, আমরা আমাদের ইগো হচ্ছে মনে করেন 150 ফুট, কারণ সব তো দল বসে আছে। মনে করেন ICT-তে যে দুর্নীতি হয় এটা তো মানে পৃথিবীর আর কেউ কল্পনা করেন। ব্যবসা করেন আপনি, ঠিক আছে, অসুবিধা নাই, খালি চোখে দেখা। আপনি মাইক্রোসফটের কম্পিউটার বানাইছেন, HP-র মানে কম্পিউটার বানাইছেন, ল্যাপটপ বানাইছেন, এটাতে ব্যবসা করেন, ঠিক আছে। বাট আপনি মানে আপফ্রন্টে বলতেছেন যে আপনার এই R&D-র জন্য আমাকে 30% আগে আমাকে দেওয়া লাগবে। তো মানে ওর চোখের পলক পড়বে না তো কার চোখের পলক পড়বে? বোঝেন, এই ধরনের দেশে আসা সম্ভব না। আপনার মানে সবচেয়ে বড় কথা হচ্ছে লিডারশিপ লেভেলে যে থাকে, আজ থেকে 2500 বছর আগে চাণক্য কি বলে গেছে, আমি আমার একটা ভিডিওতে বলেছি, আপনি মিনিস্টার সিলেক্ট করতে হবে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজের উপর বেস করে, ঠিক আছে। 2 নম্বরে তাকে মানে একটু ওয়েল অফ হইতে হবে, মানে একেবারে ভুকা নাঙ্গা নিয়ে আসেন না যে আসার পরে মনে করেন টেবিলের উপরে টাকা, নিচে টাকা, 5 পাই 10 পাই পাইলেও সে ইয়ে করে। কামন ম্যান, একটা মিনিস্টার যদি মনে করেন যে ভিক্ষা চায় এভাবে ইয়ে করে, তার তো বেতনটা তো এমনিতেই ভালো থাকা উচিত, তাই তো? তার তো গাড়ি টাড়ি আছে। তো এই যে বাংলাদেশে যেটা হয়েছে, প্রতি বছর মনে করেন যে $16 বিলিয়ন লুট করে নিয়ে গেছে। আপনি এদেরকে যখন আপনি লিডারশিপে বসাবেন, তখন ওই দেশে আসলে এই যে আজকে আমরা যে আলোচনা করতেছি, এই আলোচনায় টেকনোলজিক্যাল আলোচনা না করে আমরা আক্ষেপ বেশি করছি। কারণ হচ্ছে যে রাইট লোকটা টেকনোলজিতে বসানো হয় নাই। যেই বুমটা আসছিল, যে বাবলটা রাইজ করছে আমাদের এখানে, এই বাবলটা বার্স্ট কেন করতেছে? বিকজ আমরা ICT-তে মানে সত্যিকার অর্থে যে প্রণোদনা দরকার সেটা দিতে পারতেছি না। পুরো ICT সেক্টর কয়েকটা কোম্পানির হাতে এখন কুক্ষিগত হয়ে গেছে। আপনার ভালো মতো ডিপস্টিক সার্ভে করেন এখানে, ইউল ফাইন্ড ইট, ইউ নো দ্যাট, আমরা সবাই জানি। তো এই যে কুক্ষিগত যে হয়ে গেছে, এইটাও তো বোঝে না আমাদের লিডারশিপের লোকজনরা। সে তার বখরা পায়, সে চুপ থাকে না, ওই করুক, টিকিটটা ওই কাটুক, মেক ইট ওপেন, মেক ইট কম্পিটিটিভ, তাহলে দেখবেন যে আপনি ইকোনমি আসবে। আপনি কোম্পানির মানে ICT কোম্পানি যারা আছে ব্যবসা করতেছে, তাদেরকে স্পেসিফিক্যালি বলে দিন যে প্রতি বছরে আপনি CSR বাজেট কত আছে এবং নতুন কয়জন আপনি IT এক্সপার্ট ক্রিয়েট করতেছেন বাংলাদেশের জন্য, এইটা আমাকে দিবেন। আপনি সার্টেন লেভেল অফ মানে টার্গেট যদি ফিল করতে পারেন, আপনাকে একটু ট্যাক্স রেমিট করে দিব। যদি আবার ট্যাক্সের কথা বললে তো আবার অন্যদিকে যাওয়া লাগে, কারণ বাংলাদেশে তো আসলে ট্যাক্সের কালচারটাই অন্যরকম। যাই হোক, মানে ইট শুড বি উইন উইন সিচুয়েশন। আপনাকে আমি বিজনেস দিচ্ছি, আপনি বাংলাদেশে খুব আরামে বিজনেস করছেন, একই সাথে আপনার একটা সোশ্যাল দায়বদ্ধতা আছে। আপনি কয়টা স্কুলে মানে আপনার যে ICT আছে এটা নিয়ে আপনি প্যাকেজটা নিয়ে গেছেন, নিয়ে যেতে হবে। ইফ ইউ ক্যান ডু দ্যাট, কামিং ব্যাক টু দ্য কোশ্চেন যে আর্মির জন্য হবে কিনা। স্কুলে ধরেন ওই যে আব্বা আম্মার নামে ল্যাব খুলছে, ল্যাবের মধ্যে কম্পিউটারও আছে, তো এই কম্পিউটার ধরেন ইউজ হয় না আর কি। হ্যাঁ, এবং ওইটা আবার ধরেন যে স্যান্ডেল পরে ঢুকতে হবে, কারণ তাদের ধারণা যে স্যান্ডেল পরে ঢুকলে ভাইরাস হবে, ঠিক আছে। বাট আপনি যেটা মানে ওপেনিং কোশ্চেনটা যেটা ছিল, সেটা হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্সের জন্য, বাংলাদেশ মিলিটারির জন্য এটা সম্ভব কিনা। এটা খুব সম্ভব এবং এটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং এটা আপনি জাস্ট মানে ইউ গিভ এ কল টু অ্যাকশন, আপনি দেখবেন যে হাজার হাজার এক্সপার্টস পাচ্ছেন যারা ইনোভেটিভ সব আইডিয়া নিয়ে আসতেছে আপনার এখানে। আপনার মানে ইনোভেশন দরকার। তো আমাদের যুদ্ধ কখন হবে? বর্ষাকালে কোন ধরনের ক্লোদিং আমার দরকার যেটা খুব দ্রুত শুকায় যাবে পানি থেকে ওঠার পরে? দিস ইজ ইনোভেশন, দিস ইজ টেকনোলজি। কোন ধরনের বুট দরকার আমার? কোন ধরনের উইপেন মানে স্ক্যাবার্ড দরকার, যেটা হলে পরে আমি এটা নিয়ে সাঁতার কাটতে পারবো এবং স্ক্যাবার্ড আমাকে ভাষায় রাখার জন্য একটু বাউন্সিও দিবে? কে ভাববে এগুলা? ওই 5 ফুট 6 ইঞ্চির ভেতরে বসে বসে হয় না, এটা বাইরে ভাবতে হয়। এই ওপেনিংটা থাকতে হয় আপনার, এই মাথায় থাকতে হয়। সো ওদেরকে এনকারেজ করতে হবে।
ইভেন আমাদের প্রতিটা ইউনিটের ভেতরে ছোট ছোট R&D সেল করতে হবে, ফ্রিলি ভাবতে দিতে হবে যে ওকে যা আছে এটার চেয়ে আমরা এটাকে নেক্সট লেভেলে কীভাবে নিতে পারি। না, আমি ইনফ্যাক্ট মিলিটারির ভিতরে কিছু মানুষজনকে আমি চিনি যারা ধরেন প্রোগ্রামিংয়ে খুব ভালো ডিপ ইন্টারেস্ট আছে, তারা টেকনোলজিতে কাজ করতে চায় বা এই টাইপের জিনিস, বাট ওই স্কোপের জায়গাটা খুবই খুবই কম। বিশেষ করে বিষয়টা এরকম যে ওই পার্সনটা হয়তো বা এই কাজের জন্য এক্সপার্ট বা তারপরেও বাইরে থেকে বা বাইরের একটা দেশ থেকে একটা মানুষকে এক্সপার্ট হায়ার করে নিয়ে আসতে হবে যে এই জিনিসটা আমাদেরকে বুঝাই দেন, এই জিনিসটা আমাকে করে দেন। হোয়ারাজ আমার ইউনিটের ভিতরেই হয়তো বা ওই মানুষটা আছে যাকে একটু সময় দিলে 2 মাস 3 মাস সময় দিলে সে এই জিনিসটাকে নিজেই ম্যানেজ করে ফেলতে পারতো, বাট ফর সাম রিজন মানে না এটা তো ওই যে পিনাকি যেরকম বলেন যে ইংলিশে বললে তো মনে হয় ঠিকই বলছে, একই রকম ভাবে সাদা চামড়া দিয়ে একটু যদি অ্যাপ্রুভ করায় নেওয়া যায় তাহলে মনে করেন যে জিনিসের গ্রহণযোগ্যতা আমাদের কাছে বেড়ে যায়। তো আমাদের এইগুলা বর্ণ বৈষম্য এবং এই জাতীয় জিনিসপত্র থেকে বের হয়ে আসতে হবে, কারণ আমি ট্রুলি বিলিভ করি ইংলিশ হচ্ছে পৃথিবীর 6000 ভাষার একটা ভাষা। দিস ইজ অ্যান স্কিল, স্পেসিফিক স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল। এইটা কারো আছে কি নাই তার উপর বেস করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না সে কতটা স্মার্ট অথবা সে কতটা জ্ঞানী। সো এটা একটা লার্নেবল স্কিল। যদি চাকরির জন্য আপনাকে ইংলিশ শিখতে হয় ইউ ক্যান লার্ন ইট, বাট ইংলিশ শিখলে পরে আপনি ভাবতে শিখবেন এটা যদি হয় তাহলে সমস্যা। মানে ইংলিশ পারে না ধরেন জাপানিজ আছে, কোরিয়ান আছে, চাইনিজ আছে, রাশিয়ান আছে, এরা তো ইংলিশ তো পারে বাট বলে না। সেটাই, মানে ওরা তো ধরেন ইংলিশ ছাড়াই পুরো পৃথিবী একদম মানে এটার দরকারও আছে কিছু কিছু জায়গায় যখন আপনি আপনাকে সেল করবেন তখন দরকার আছে, বাট মানে থিংস টেকনোলজি দেখেন কত হেল্প করছে, আপনার তখন ইংলিশ জানারও দরকার নাই। এখন আপনি জাস্ট আপনি বাংলায় কথাটা বলবেন, আপনি গুগল ট্রান্সলেটর এটাকে ইংলিশ করে দিচ্ছেন, রিয়েল টাইম করা যায়, রিয়েল টাইমই করা যাচ্ছে। আপনি এটাকে জাস্ট বাজায় দেন, আপনি আপনার কথাই বলবেন, এটাতে হয়ে যায়। ট্রান্সক্রাইবিং সার্ভিস বলে বোধহয় এটাকে। সো ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ব্যারিয়ার ইন এনি ওয়ে। আমরা পডকাস্টের শুরুতেই যখন ডিসকাশন করতেছিলাম ভাই, একটা কমন জিনিস আসছে যে কোনো একটা মিলিটারি পার্সনকে আমরা দূর থেকে দেখলেই বা তার আচার আচরণে বুঝতে পারি, এবং এই যে তার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করে তার কথাবার্তার ভিতরে, এবং মানে সুপার শার্প, সুপার স্মার্ট, কী বলতেছে না বলতেছে মেজরিটি ক্ষেত্রে দেখে বোঝা যায় যে, এবং খুব এবং আমরা ইনফ্যাক্ট এই যে গ্যাঞ্জামের মধ্যেও দেখছি শেষের দিকে যখন মিলিটারি ডিপ্লয় করা হয়েছে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে, অনেকে অনেক বেশি ভায়োলেন্ট হয়ে গেছে, বাট তার খুব ঠান্ডাভাবে মানে খুব কাম অ্যান্ড কোয়াইট ওয়েতে পুরো জিনিসটাকে সিচুয়েশনটাকে ম্যানেজ করছে। সো প্রথমত আসলে এই যে একটা খুব ক্রিটিক্যাল একটা স্কিল, এইটা বাইরে থেকে কেউ যদি ডেভেলপ করতে চায় আদৌ আসলে পসিবল কিনা, আর এই স্কিল সেটগুলো নিয়ে কোনো একটা মিলিটারি পার্সন যখন বাইরে বের হয় তখন সে কিভাবে আসলে সিভিলিয়ান সোসাইটিতে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারে বলে মনে হয় ভাই? ধন্যবাদ। মিলিটারিতে এই যে স্কিল সেটগুলো ডেভেলপ করে, স্পেশালি আপনি যেটা বললেন লিডারশিপ স্কিলস, এটার মেইন কারণ হচ্ছে যে এ লট অফ ট্রেনিং বাজেট ইজ অ্যালোকেটেড ফর দ্যাট। এখন ধরেন আমি লেফটেন্যান্ট র্যাঙ্কে লিডারশিপের উপরে একটা ট্রেনিং পাই, ক্যাপ্টেন র্যাঙ্কে আমি লিডারশিপের উপরে আরেকটা ট্রেনিং পাই, মেজর হওয়ার পরে আমি আরেকটা 1 বছর ব্যাপী ট্রেনিং পাই অন লিডারশিপ প্ল্যানিং। আমি জাস্ট ছোটো করে একটু ইন্টারাপ্ট করি। ইনফ্যাক্ট আমি কয়েকবার ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকার সুযোগ হয়েছে, আমি অনেক সময় দেখছি যে ওই যে উপরে জাস্ট টিন শেড দেওয়া, সবাই ক্লাস করতে বসছে, এবং অনেকে হয়তো বাইরে থেকে মানুষজন জানে না যে ট্রেনিং হয় কিনা, বা ওর ভিতরে গেলে মনে হয় পড়াশোনা হয় না বা এই টাইপের জিনিস, বাট আমি দেখছি যে নর্মাল একটা রেগুলার ক্লাসের থেকে ওখানে খুব ইফেক্টিভলি ক্লাস করানোর চেষ্টা করা হয় আর কি। প্লিজ ভাই কন্টিনিউ। হ্যাঁ, না এটা তো একটা মানে জীবনের প্রথম ভুল আমি করলাম। আচ্ছা, যখন আমি ভাবলাম যে আর্মিতে জয়েন করি, কেন পড়াশোনা করতে ভালো লাগে না। আচ্ছা, বাট আফটার জয়েনিং ইন দ্য আর্মি আমি দেখলাম যে বিএমএতে এই রগরার ভেতরে আমাকে আগে ব্যাচেলার শেষ করতেই হবে, কারণ আপনি ব্যাচেলার শেষ না করলে পরে আপনি কমিশনই পাবেন না। আচ্ছা, দ্যাট ইজ দ্য প্রি রিকুইজিট অফ ইউর কমিশন নাও। সো ওটার জন্য মানে একটা তো হচ্ছে যে আপনি পড়াশোনা করে ব্যাচেলার দিলেন, আর একটা হচ্ছে যে সারাদিন এই রগরা খাওয়ার পরেও আবার পড়াশোনা শেষ করে ব্যাচেলার দিলেন। সো দ্যাট ওয়াজ এ পেইন। এরপরে যখন মিলিটারি লাইফে জয়েন করলাম, তারপরে আমি দেখলাম যে মানে পড়াশোনা শেষ নাই। আর হলো না, পাবলিক পারসেপশনে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেকেই যেটা ভাবে যে যেমন আপনি একটা ডাক্তারের কথা চিন্তা করেন, ইন্টারমিডিয়েট পাস করার পরে এখন ডাক্তারকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি অনার্স করছেন অথবা মাস্টার্স করছেন, ওনার তো ক্যারিয়ার লাইন তো ওরকম না, উনি ডাক্তারই পড়ছেন, তার স্পেশালাইজড পড়াশোনা, ইঞ্জিনিয়ারের পড়াশোনা ওভাবে। বাট মানুষ কিন্তু ওই যে বিসিএস স্টাইলে ভাবার চেষ্টা করে।
তারপর ফার্স্টে জিজ্ঞেস করবো যে আপনি তো আর্মিতে আছেন, অনেকে ভাবে যে আর্মিতে পড়লে মনে হয় অনার্স মাস্টার্স থাকে না, ধারণা আছে, বাট আসলে তো ব্যাপার তা না। যেমন অনার্স তো আমি ক্যাডেট অবস্থায় করে আসি, সরি ওই যে ব্যাচেলারটা, আর মাস্টার্স আমি করতেছি হচ্ছে যখন মেজর র্যাঙ্কে পৌঁছাচ্ছি তখন। সো পড়াশোনার তো শেষ নেই। একটা হচ্ছে যে ট্র্যাডিশনাল পড়াশোনা ফর সার্টিফিকেশন, আর একটা হচ্ছে প্রত্যেকে তো তার সাবজেক্ট ম্যাটারের উপর পড়াশোনা করতে হচ্ছে, শুধু দেশে না বাইরে গিয়েও পড়াশোনা করে আসতে হচ্ছে। আমি যেন আর্টিলারি অফিসার, আমাকে গানারির উপরে পড়াশোনা করতে হয়েছে, দেশে পড়তে হয়েছে, বিদেশে পড়াশোনা আছে। সো ওইটা একটা জিনিস, মানে অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে মিলিটারিতে গেলে পরে বোধহয় পড়াশোনা মাপ হয়ে যাবে, এই ভুল করে কেউ যেন না আসে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে অফকোর্স থিওরিটিক্যালি লিডারশিপ ট্রেনিং দেওয়া হয়, এবং ওইটা ওই লাইফে একবার দিয়ে ছেড়ে দেওয়া তা না। ক্যারিয়ারের যে স্টেজে সে আছে সেই স্টেজ অনুপাতে মানে এই ট্রেনিংটা দেওয়া হয়। সো এই কারণে মিলিটারি লিডারশিপের ডেভেলপমেন্টটা খুব ভিজিবল এবং এটা খুব ইম্প্যাক্টফুল হয়ে থাকে। এখন আপনি যেটা অ্যাডিশনালি জানতে চাইলেন যে মিলিটারির বাইরে এসে এই স্কিলগুলো কিভাবে একটা হচ্ছে যে নেশন বিল্ডিং, মিলিটারির বাইরে আমরা যখন সিভিলিয়ান মানুষজন এই টাইপের স্কিল সেট তৈরি করার কথা চিন্তা করি, দেয়ার আর লট অফ ট্রেনিংস। সেই ট্রেনিংয়ের ভিতরে একটা নির্দিষ্ট প্লেবুক আছে, সেটা দিয়ে অনেক সময় করার চেষ্টা করা হয়, বাট এইটা একদম ইনবিল্ড, যেমন আর্মিতে যেভাবে এটা ডিএনএর ভিতরে ঢুকাই দেয়, ওই লেভেলে যাওয়ার জন্য সিভিলিয়ান সিভিলিয়ান সেক্টর সম্ভব না। কেন সম্ভব না আমি আপনাকে বলি। নাম্বার 1, সিভিলিয়ান সেক্টরে তো আসলে আমরা একই সেক্টরে থাকি না। আজকে যে ব্যাংকিং দিয়ে শুরু করছে, কালকে সে দেখবেন ওষুধ বেচতেছে, পরশুদিন সে দেখবেন যে আইটি কোম্পানিতে ঢুকে গেছে, ঠিক? তার মানে এই জায়গায় আপনি সেলসের সাথে আপনার লিডারশিপকে কানেক্ট করতে পারবেন না, কারণ প্রত্যেকটার তো টেকনিক্যাল আলাদা। 2 নম্বর যে প্রবলেমটা আছে বাইরে, সেটা হচ্ছে যে আপনি লিডারশিপের পেছনে যে ট্রেনিং বাজেট রাখবেন, ওই পরিমাণ বাজেট আসলে কয়টা কোম্পানির থাকে? আপনিই বলেন, আপনার যে ছোটোখাটো কোম্পানি আছে এই কোম্পানির ইয়ারলি ট্রেনিং বাজেট কত? একটু রিভিজিট করে দেখেন, তাহলে আপনি টের পাবেন যে আসলে কেন হয় না। তো এখন ধরেন আপনি একটা গ্রুপকে আপনি টাকা দিয়ে ট্রেনিং করাচ্ছেন দেশে এবং বিদেশে, আর একটা গ্রুপ নিজে থেকে যতটুকু পারে শেখার চেষ্টা করছে, দুইজনের ভিতরে ডিফারেন্স ক্রিয়েট হয়, এটা একটা জিনিস। ফাইনালি যেটা হচ্ছে যে বাংলাদেশের মার্কেটটার সাইজ যেরকম, এই সাইজের ভিতরে লিডারশিপ পজিশনগুলোতে যখন আমাদের হোম গ্রোন সিইও কয়জন আছে, আমরা তো ওই লেয়ারটা, জিএম এন্ড অ্যাবাভ লেয়ারটা, যে সকল সেক্টরে টাকা আছে ওই সেক্টরগুলো তো আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি, শ্রীলঙ্কা থেকে নিয়ে আসি। তো মানে এই যে লিডারশিপ চেইনটা যে ক্রিয়েট হবে, এটা তো ডিফিকাল্টিস। নেক্সট হচ্ছে আরেকটা বড় সমস্যা, যে আপনি একটা কোম্পানির ডেপুটি ম্যানেজার, কয়টা কোম্পানি আছে যে নিশ্চিত করতেছে যে ম্যানেজারের পজিশনটা যখন খালি হবে তখন এই ডেপুটি ম্যানেজার প্রমোটেড হয়ে ম্যানেজার হবে? বাংলাদেশের ইন্ডাস্ট্রির প্র্যাকটিসই হচ্ছে যে আপনি ডেপুটি ম্যানেজার আছেন, আরেকটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে যাবেন, তারপরে আবার কামব্যাক করবেন সিনিয়র ম্যানেজার হিসেবে, অথবা আবার জিএম হিসেবে এখানে আসবেন। এই তো এই ট্রেন্ডগুলো থাকলে পরে না আসলে ওই লিডারশিপের ওই ইফেক্টিভ ইয়েটা আসে না। সেলস এবং লিডারশিপকে আমি ওভাবে আর কানেক্ট করবো না এই জায়গায়, বাট আপনি যে কোশ্চেনটা করছেন যে কেন বাইরে এটা হয় না, আচ্ছা একই সাথে হচ্ছে কীভাবে করা সম্ভব। ওই যে আমি যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো যদি কোম্পানির ওনার অ্যাড্রেস করেন, অ্যাটলিস্ট এইটুকু অ্যাসিউরিটি যদি দিতে পারে যে আমার কোম্পানিতে আপনি যদি লিডারশিপ গ্রো করতে পারেন, আমি আপনাকে ওইটুকু অ্যাডভান্টেজ দিব, ট্রেনিং দিব, তাহলে আমার কোম্পানিতে আপনার গ্রোথ চান্স আছে। সো ওইটুকু যদি অ্যাসিওর করা যায়, তাইলে আমার মনে হয় যে আস্তে আস্তে এটা আগাবে। আদারওয়াইজ এখন পর্যন্ত যতটুকু নিয়ে এই মানে বাংলাদেশের সেক্টরসগুলো চলছে, এর বেশি আমি খুব সহসা চেঞ্জ আশা করি না। এবং এই একটা কারণে যেটা হয়, প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন যে রিটায়ার্ড মিলিটারি অফিসার যদি পাওয়া যায়, মালিকরা খুব এটা ছাড়া কোনো করে না, ছাড়তে চান না। কেন ছাড়তে চান না? আমি একজন মালিকের সাথে কথা বললাম, সে আমাকে বললেন যে দেখেন, আমি একটা রিটায়ার্ড মেজর অথবা লেফটেন্যান্ট কর্নেল যদি পাই, তাহলে আমার তো অ্যাডভান্টেজ হচ্ছে যে তার অলরেডি লিডারশিপ ট্রেনিং একটা অপটিমাম লেভেলে দেওয়া আছে। উনি ছোটোখাটো মানে মিনিমাম 150 থেকে মানে 800 জনের টিম দেশে অথবা বিদেশে পরিচালনা করে অভ্যস্ত। সো ওর বেসিক লিডারশিপ কোয়ালিটি আছে, বেসিক নেটওয়ার্কিং অ্যাডভান্টেজ পাচ্ছি আমি, বিভিন্ন জায়গায় উনি অ্যাক্সেস করতে পারে। দেয়ার আর কেসেস যেখানে হয়তো আমি সিআইপি হিসেবে অ্যাক্সেস নিতে পারতেছি না, বাট বিকজ অফ হিজ র্যাঙ্ক অ্যান্ড পূর্ব পরিচিতি, হি ক্যান মেক এ ডেন্ট অ্যান্ড মানে মেক অ্যান অ্যাক্সেস ফর মাই বিজনেস। উনি যদি যাইতে পারে, বাকিটা আমার বিজনেস টিম গিয়ে লিড করবে। সো এই জায়গায় কিছু রেডিমেড জিনিস পাওয়া যাচ্ছে, বাট খুব কম। অনেকেরই ভুল ধারণা আছে যে বাংলাদেশের বোধহয় পথে ঘাটে হাজার হাজার মিলিটারি অফিসার ঘোরাফেরা করতেছে। তো বাংলাদেশ আর্মি মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত অনলি 6,500 অফিসার রিটায়ার করছে, মাত্র।
ঠিক আছে, এবং এই 6,500 অফিসারের ভিতরে অ্যারাউন্ড 2,000 অলরেডি ইন্তেকাল করছেন বয়সের কারণে। 53 বছরের ইতিহাস তো এই জন্যই বলতেছি। সো অলরেডি 2,000-এর মতো মানে ইন্তেকাল করছেন। রইল বাকি ধরেন অ্যারাউন্ড 4,500। এই 4,500-এর ভিতরে অ্যারাউন্ড 2,000 আছে যারা আজ থেকে 15 বছর আগে রিটায়ার করছেন এবং এখন আর চাকরি বাকরি ব্যবসা এগুলো করতে চান না। তারা আল্লাহ বিল্লাহ করে মনে করেন যে তাদের ফ্যামিলির সাথে নাতি নাতির সাথে টাইম পাস করতেছেন। তো আপনার রইল বাকি কত? 2,500। এই 2,500-এর পিছনে অ্যারাউন্ড 1,000 আছে যাদেরকে আপনারা বিভিন্ন ধরনের প্রেশার দিয়ে অথবা বিভিন্ন ধরনের লুক্রেটিভ অফার থাকার কারণে তারা মাইগ্রেট করছে, হ্যাঁ, তার দেশের বাইরে চলে গেছে। তো রইল বাকি 1,500। তো এই 1,500-এর ভেতরে আপনি ধরেন নিজস্ব ব্যবসা অথবা চাকরি বাকরিতে অলরেডি সিজনড হয়ে আছে অ্যারাউন্ড 500। তো রইল বাকি 1,000, যে 1,000 আসলে চাকরি খোঁজে বাইরে। মানে ইউ ডোন্ট গেট এ লট অফ মানে কমিশন অফিসার আউটসাইড যারা জবের জন্য ঘোরাফেরা করতেছে। ইটস নট লাইক দ্যাট। তো এই যে যারা এখানে বাইরে আছে এদেরকে অ্যাবজর্ভ করার জন্য একটা সিস্টেমেটিক প্রসেস দরকার। এখানে ব্যারিয়ার আছে, আমি যেটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, যে ভেটারান প্লেসমেন্ট একটা উইং নিয়ে কাজ করার চেষ্টা করছি। ইউএসএ তে খুব কমন একটা টার্ম যে ভেটারান প্লেসমেন্ট। ও মাই গড, ইউএসএ তে আপনি যে কোনো একটা ভালো চাকরি করতে গেলে আপনার দেখবেন যে আগে আপনি বায়োডাটা ফিল আপ করলেন, শেষে থাকে ভেটারান, লাস্টে থাকে হচ্ছে আর ইউ এ ভেটারান। আর আপনি যদি অ্যাওয়ার্ড উইনিং ভেটারান হন তাহলে আপনার স্কোর আরও বেশি। বাংলাদেশে কোনো চাকরি আছে যেখানে জিজ্ঞেস করে যে আপনি কি মানে আর্মি রিটায়ার্ড ছিলেন কিনা, এবং থাকলে পরে সেটার জন্য কি অ্যাডিশনাল স্কোর দেওয়া হয় কিনা? না। আমি জাস্ট এখানে আমার একটা আউট অফ কিউরিওসিটি একটা কোশ্চেন আছে। যখন আপনি মিলিটারিতে কাজ করেন অবশ্যই there are dynamic situation, but there are things that is very systematic process. ধরেন খুব স্ট্যাটিক ওয়েতে আপনি জানেন যে কোনটা পরে কোনটা হবে এটা সেটা, বাট যখন আমি টেকনোলজির কথা বলতেছি, যেমন টেকনোলজিতে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। ধরেন চ্যাটজিপিটি আমরা 1 বছর আগে যেরকম ইউজ করছি এটা এখন কিন্তু সিরিয়াস রকমভাবে ইভলভ করতেছে। সো এরকম একটা ডাইনামিক সিচুয়েশনের ভিতরে যখন ওই টাইপের একটা মানুষ এসে বসে, যেমন আপনি নিজেও সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং এই যে টেকনোলজির ভিতরে খুব ডিপলি রিসেন্ট টাইমে ইনভলভ হওয়া শুরু করছেন, তো আপনার কাছে কী মনে হয় যে একটা সময় পর্যন্ত ছিল না যে আপনি ওভারঅল আপনার কাছে একটা প্লেবুক আছে এটার মধ্যে দিয়ে আপনি চালাচ্ছেন, বাট এখন টেকনোলজির ভিতরে যেহেতু জিনিসপত্র সিরিয়াস রকম ইভলভ করে সেইটার সাথে মানায় নিতে কোনো ধরনের চ্যালেঞ্জ হয় কিনা, বিশেষ করে বেসিক্যালি মানে আপনার বেসিক সোলজারিংয়ের একটা মানে বড় ব্যাপারটাই হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। আচ্ছা, আপনাকে একসময় মরুভূমিতে যুদ্ধ করতে হবে, একসময় মানে বরফে যুদ্ধ করতে হবে, একসময় পানিতে যুদ্ধ করতে হবে। সো আপনাকে কুইকলি অ্যাডাপ্ট করতে হবে, এটাকে আমরা বলি অ্যাক্লিমেটাইজেশন। আচ্ছা, সো ইউ টেক মিনিমাম পসিবল টাইম অ্যান্ড গেট অ্যাক্লিমেটাইজড উইথ দ্য সিচুয়েশন অ্যান্ড দ্য ট্রেইন অ্যান্ড ওয়েদার। সো জব সেক্টরে তো ব্যাপারটা তাই। আমি মানে 2019-এ বের হওয়ার পর আমি বেশ কয়েকটা জব চেঞ্জ করছি। তো এখন আমাকে ইন্টারভিউ বোর্ডে যখন জিজ্ঞেস করে, মাঝে মাঝে জিজ্ঞেস করার চেষ্টা করে যে আপনি তো অনেক জব সুইচ করছেন, মানে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ কনসিস্টেন্সি ইস্যু? আমি বললাম কামান, আপনারা যারা আমার ইন্টারভিউ নিতে বলছেন এমন একজন আমাকে দেখান যে একটা কোম্পানিতে 20 বছর চাকরি করছেন একটা না। আমি তো আর্মিতে একটা না 20 বছর চাকরি করে আসছি, তারপরে আমার কনসিস্টেন্সি ইস্যু না এটা। ওয়েল, আই এম কিউরিয়াস এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমি বিভিন্ন সেক্টর নিয়ে জাগলিং করতে পারি, বিকজ আমার যে স্কিল সেট আছে এই স্কিল সেট মোটামুটি প্রত্যেকটা মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই ইন জেনারেল কমন। আমি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে মানে হপিং করলাম, আপনার যদি ফ্যানের বাতাস খেতে হয় অথবা এসির বাতাস খেতে হয় তাহলে কি আপনার পুরো এসি টেকনোলজি শেখার দরকার আছে? আপনি বাটন চাপ দিতে পারেন কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ফ্যানের সুইচ অন করতে পারেন কিনা সেটা কোশ্চেন। রেগুলেটরটা ইউজ করতে পারেন কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো একই রকমভাবে মানে আপনার একটা টেকনোলজিক্যাল ইনোভেশন দরকার, এন্টারপ্রাইজের একটা কোলাবোরেশন দরকার, আপনি একটা নিউ এন্টারপ্রাইজ ডেভেলপ করতে চান, এইটার স্কিল সেট আলাদা। বাংলাদেশ আর্মির সুপার মানে স্ট্রং একটা ড্রোন আছে, বাট এইটার ট্রাবল শুটিংয়ের জন্য টার্কি যাওয়া লাগে। আমি যদি বাংলাদেশে একটা অ্যাভেলেবেল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সাথে তাকে কোলাব করে দিতে পারি তাহলে তার সাপ্লাই চেইনটা শর্ট হইল, সে এখান থেকে ট্রাবল শুটিং করতে পারতেছে। সো দ্যাট ইজ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট। সো এটা করার জন্য তো আমাকে মনে করেন যে একটা ইন্ডাস্ট্রিতে মানে 20 বছর বসে থেকে শেখার কিছু নাই। সো দ্যাট ইজ দ্য এরিয়া ওয়্যার আপনি যে কোশ্চেনটা করলেন যে অ্যাডাপ্টেবিলিটিটা কীভাবে হয়, আমার মনে হয় এটাতে মিলিটারি অফিসারদের মানে এবিলিটি অনেক বেশি। রেদার আমাদের সোসাইটি এবং স্পেশালি আমাদের এইচআর কমিউনিটি একটা রং পারসেপশন থ্রো করে। এটা কেন করে আমি জানি না, তাদের নিজস্ব অজ্ঞতার জন্য। সেটা হচ্ছে যে 20 ইয়ার্স or 30 ইয়ার্স মানে মিলিটারিতে সার্ভ করে আসা একটা লোককে একজন ইয়াং এইচআর তার ভেতরে
মানে সিকিউরিটি ছাড়া আর কিছু খুঁজে পায় না। দ্যাট ইজ অ্যাবসার্ড। হ্যাঁ, মোস্টলি চিন্তা করে যে সিকিউরিটি অ্যাডমিন এই টাইপের জিনিসপত্র সে করবে। আপনি একটা সিগন্যালসের ধরেন 20 বছর সিগন্যালস করে চাকরি করে আসা একজন অফিসার, তার তো ইন্টারন্যাশনাল লেভেলের কোর্স করা আছে অন আইসিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যান্ড অল আদার থিংস, তাই না? আপনি ইঞ্জিনিয়ারিং কোরের একজন অফিসার মেজর র্যাঙ্কে যে আসছে, তার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশনের উপরে ইন্টারন্যাশনাল লেভেলের কোর্স করানো আছে। সো এইচআর যদি এটা রিড করতে না পারে তাহলে একটা সমস্যা। তো আমার কাছে মনে হয় যে দেয়ার ইজ এ লিমিটেশন ওয়্যার ওদের যে কেপেবিলিটি আছে, আমরা এটাকে মিলিটারিতে বলি যে ট্রান্সফারেবল স্কিলস। রাইট, ট্রান্সফারেবল স্কিল। আপনার যে কিলিং স্কিলস আছে এটা তো বাইরে দরকার নেই, বাট আপনার যেই স্কিলটা বাইরে দরকার সেটা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। আপনার যেই স্কিলটা বাইরে দরকার সেটা হচ্ছে যে ইওর প্ল্যানিং স্কিল। রাইট। আপনার যে স্কিলটা দরকার সেটা হচ্ছে যে আরেকটা রাইভাল কোম্পানি অথবা কম্পিটিটর কোম্পানি যে আছে তার সাথে মানে হেলদি কম্পিটিশন করে কিভাবে আপনি আপনার বিজনেসকে গ্রো করবেন, এইটা আপনার জানা আছে। So those are the skills should be sold. আজকে মোটামুটি আমরা খুব চমৎকার ডিসকাশন হয়েছে, বিশেষ করে মিলিটারিতে টেকনোলজি অ্যান্ড আদার্স যত খুব ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে আমরা কথাবার্তা বলছি। আজকে ডিসকাশন আমরা শেষের দিকে যাব। সব শেষে আমার একটা কিউরিয়াসিটির জায়গা আছে, সেটা হচ্ছে বিশ্বের প্রায় 49টা দেশে আপনার মিলিটারি একটা কাইন্ড অফ ম্যান্ডেটরি একটা জিনিস, যে তাকে অবশ্যই ট্রেনিং নিতে হয় এবং 1-2 বছর তাকে সার্ভও করতে হয়, দেন সে চাইলে সে ডিফারেন্ট জায়গাতে সে চাইলে মুভ ইন করে ফেলতে পারে। বিশেষ করে বাংলাদেশের যে একটা স্ট্র্যাটেজিক লোকেশন উইথ অল আদার সারাউন্ডিংস, সেটার কারণে কি আমাদেরও এডুকেশন সিস্টেমের ভিতরে একটা তো আমাদের টেকনোলজি সবার জানা উচিত, কারণ টেকনোলজিক্যালি আমরা একটা গ্রোথ পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছি। আর একটা হচ্ছে এই মিলিটারি এডুকেশন, এটা কি সবার জন্য অ্যাটলিস্ট মিনিমাম লেভেলেও কিছু একটা থাকা উচিত কিনা বলে মনে হয় আপনার? আমি মনে করি থাকা উচিত, কারণ ইউরোপের 16টা কান্ট্রিতে, এশিয়ার 13টা কান্ট্রিতে এবং আফ্রিকার 10টা কান্ট্রিতে, এরকম টোটাল 49টা কান্ট্রি অলরেডি আপনি বলেছেন, যেসব দেশে এই কম্পালসারি মিলিটারি ট্রেনিং চালু আছে। তো চালু থাকার কারণ আছে, কারণ হচ্ছে ধরেন এই যে লটটা আছে, এই লটটা ন্যাশনাল সিকিউরিটিতে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। কারণ ওই দেশটা যদি আক্রান্ত হয় তাহলে আপনি রেগুলার আর্মির পাশাপাশি এতগুলো প্রশিক্ষিত লোক পাচ্ছেন যাদেরকে খুব কুইকলি অর্গানাইজ করে দেশের স্বাধীনতা রক্ষায় কাজে লাগাতে পারবেন। এছাড়াও আপনি ন্যাশনাল ইউনিটির একটা ব্যাপার আছে। সো ন্যাশনাল ইউনিটি যখন আপনি একটা এই ধরনের ট্রেনিং পান তখন ন্যাশনাল ইউনিটি স্ট্রেনদেন হয়। আর থার্ডলি হচ্ছে আপনি যেটা নিয়ে আলোচনা করলাম আমরা, যে লিডারশিপ স্কিলস, তারপরে টিম বিল্ডিং স্কিলস, ডিসিপ্লিন স্কিলস, এই স্কিলগুলো তো আপনি এই ট্রেনিংয়ের মাধ্যমে ইনস্টিল করতে পারছেন। সো দেয়ার বাই এই স্কিল সেটের জন্য কিন্তু ওরা এটা চালু রেখেছে তাদের দেশে। আমাদের দেশেও ভৌগোলিক বাস্তবতা এটা দরকার আছে, কারণ আমরা একটা বিশেষ দেশ দ্বারা 3 দিক দিয়ে ঘেরা। সুতরাং অনেকেই জিজ্ঞেস করবে যে মানে তারা কি আক্রমণ করবে? তারা যদি আক্রমণ নাই করবে তাহলে আর্মি, নেভি, এয়ারফোর্স কেন করেছি আমরা? কার জন্য করেছি? খুব বেসিক কোশ্চেন এটা। এই ধরনের কোশ্চেন এখন আর কেউ করে না, বাট আগে একসময় করতো। যদি আপনার আদৌ কেউ আক্রমণ না করে তাহলে আপনার দরকার নাই, এই জিনিসপত্র এত খরচ করার দরকার নেই, আপনি অন্যদিকে ইয়ে করেন, যদি আপনি এনশিওর করতে পারেন যে আপনার রাষ্ট্র কখনো আক্রান্ত হবে না। আর যদি ওই সম্ভাবনা থাকে তাহলে আপনাকে অলওয়েজ ওয়াচফুল থাকতে হবে যে আপনার যে পটেনশিয়াল অ্যাডভার্সারি আছে সে কোন লেভেলে পৌঁছাচ্ছে, সেই লেভেলের সাথে প্যারিটি রাখার জন্য আপনাকে প্রস্তুত নিতে হবে। এখন অনেকেই বলবেন যে মানে এই প্রস্তুতি কি এই কম্পালসারি মিলিটারি এডুকেশনের মাধ্যমে সম্ভব কিনা? কিছুটা তো সম্ভব। আগে এটা চালু করেন, আপনি চালু করলে অন্যান্য যে অ্যাডভান্টেজ পাচ্ছেন তখন আপনি দেখবেন এর ভেতর থেকে আপনার অনেকগুলো সুবিধা হবে। এক নম্বর হচ্ছে আপনি এখান থেকে নর্মাল রেগুলার মিলিটারি ফোর্সেসের যে রিক্রুটমেন্ট আছে এটা তো এখান থেকে আপনি করতে পারবেন, আপনার কাছে ডাটা আছে। আমরা এই বিগ ডাটার ব্যাপারটা আমরা ভুলে যাই। আপনি যখন একটা সিস্টেমের আন্ডারে পুরো বাংলাদেশের সকল ছাত্রছাত্রীকে নিয়ে আসবেন যারা মিলিটারি ট্রেনিং নিচ্ছে, ইউ ক্যান মনিটর কে ভালো করছে কে খারাপ করছে। আপনি যখন তাদেরকে ওপেন ডিসকাস করার চান্স দিবেন এবং তাদের কাজগুলো ফলো আপ করবেন, তখন আপনি টের পাবেন যে কে আসলে মিসাইল টেকনোলজিতে কন্ট্রিবিউট করতে পারবে, কে আসলে রাডার টেকনোলজিতে কন্ট্রিবিউট করতে পারবে, কে আসলে ড্রোন টেকনোলজিতে কন্ট্রিবিউট করতে পারবে। আপনি দেখেন একদম রুডিমেন্টারি লেভেল থেকে তাকে ট্র্যাক করতে পারছেন। তো ট্র্যাক করে অ্যাকর্ডিংলি আপনি তাকে স্কলারশিপ দেন, বাইরে পাঠান, শিখে নিয়ে আসেন। সো আই থিঙ্ক কম্পালসারি মিলিটারি এডুকেশন ইনিশিয়ালি এটা ভলেন্টারি হওয়া উচিত। আপনি এখনও যদি ভলেন্টারি ডাকতেন আপনি দেখবেন অনেকেই আগ্রহ দেখাবে। এটা স্টুডেন্টের জন্য এবং যাদের ফিজিক্যাল
কোনো ডিসেবিলিটি আছে তাদের জন্য ফুল ফ্রি করে দেওয়া উচিত। আর বাকি যারা আছে, যারা জব করে অথবা ইয়ে করে, তারা আপ টু মেবি 35 ইয়ার্স তারা যদি করতে চায় একটা সার্টেন ফি দিবে, এতে সরকারের রেভিনিউ আসবে। ঠিক আছে? সো আমাদের এই জায়গাগুলোতে আরও বেশি আই থিঙ্ক আমাদের ফিল করি যে শুধু কম্পালসরি মিলিটারি এডুকেশনের কথা বলছি না, আমাদের অনেক কিছুই দরকার যেগুলো সরকার আসলে ওভাবে ভাবতে পারতেছে না। আপনি শেষ করি একটা কথা দিয়ে, সেটা হচ্ছে বাইরে যারা পড়াশোনা করতে যায় তাদের জন্য আইএলটিএস একটা বেসিক রিকোয়ারমেন্ট হতে রাখছে। ওকে, এখন আইএলটিএস দিতে হলে আপনাকে কত খরচ করতে হয়? 20,000-এর উপরে খরচ করতে হয়। বাংলাদেশ সরকারের তো প্রতিশ্রুতি হচ্ছে শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক অধিকার, রাইট? তাহলে আপনার টাকা আছে, আপনি আইএলটিএস দিতে পারবেন, তারপরে আপনি মনে করেন যে বাইরের ইউনিভার্সিটি পড়তে যেতে পারবেন। আমার ওই পরিমাণ টাকা নাই, আমি নিম্ন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডের, তার মানে আমি কখনো আইএলটিএস দিতে পারবো না। এবং আইএলটিএস যদি আমি দিতে না পারি তাহলে আমি বাইরের যে বড় বড় ইউনিভার্সিটি আছে সেখানে পড়ার কোনো চান্সই পাবো না। এটা বৈষম্য না? সরকার কি এটা নিয়ে ভাবছে? সরকার কেন ব্রিটিশ কাউন্সিলের সাথে মানে নেগোশিয়েট করতেছে না? আপনি শুধু গত বছরের হিসাব দেখেন, প্রায় 200 কোটি টাকার বিজনেস করছে তারা শুধুমাত্র আইএলটিএস-এর পরীক্ষা ফি দিয়ে। আচ্ছা, সরকারের সাথে তারা একটা চুক্তি করতে পারে যে আমরা কলেজ লেভেলে আইএলটিএস অপশনাল করে দিব, কলেজের স্টুডেন্টরা ফ্রি অফ কস্ট আইএলটিএস পরীক্ষা দিতে পারবে, এবং তাদের যে মার্কশিট হবে এই মার্কশিটের সাথে আমরা আলাদা করে আইএলটিএস সার্টিফিকেটও দিয়ে দিব। করা সম্ভব। আচ্ছা, এখন পার স্টুডেন্টের জন্য সরকারের সাথে এখন ব্রিটিশ কাউন্সিল একটা আলোচনা করবে, করে একটা রেট সেট করবে, এটা সরাসরি এডুকেশন মিনিস্ট্রি তাকে দিয়ে দিবে। ওকে, যদি ব্রিটিশ কাউন্সিল কনফিডেন্ট ফিল না করে যে না এই রেটে তারা পারবে না, আইডিবিতে ট্রাই করবো, আমরা ভার্সিটির সাথে নেগোশিয়েট করবো যে তোমরা ইংলিশ স্কিলটাই তো টেস্ট করতে চাচ্ছ, আমরা একটা ব্যবস্থা করে দিব, তোমরা ওই ব্যবস্থাটা করো, আমি কম খরচে চাচ্ছি। আমার দেশের তো আসলে একটা প্রান্তিক মানে কৃষকের সন্তান, তার তো 20,000 টাকা দেওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় কি ব্রিটিশ কাউন্সিল কোনো রেয়াত দিচ্ছে? নাই তো। ওদের তো সিএসআর রেসপন্সিবিলিটি আছে না? শুধু ব্যবসা করলেই তো হবে না, এবং এটাকে ধরায় দেওয়ার জন্য আমাদেরও এরকম মন্ত্রী দরকার যে এটা নেগোশিয়েট করতে পারবে। করার না, আপনার আইএলটিএস আমি করাবো, আপনি 2 বছর পর পর আপনার ইংলিশ আমি ভুলে যাই, আপনি আবার আইএলটিএস করতে বলেন, আমি আবার করবো, প্রথমবার অ্যাটলিস্ট ফ্রি থাকুক। কিন্তু আপনি প্রথমবার না, অ্যাবসলিউটলি আমি যতবার দিব সরকার আপনাকে টাকা দিবে, আমার কাছ থেকে টাকা দিব না আমি আপনাকে। আচ্ছা, we need to ensure that আমি ট্যাক্স দেই না, তাইলে আমি যদি ট্যাক্স দেই, আমার বাবা যদি ট্যাক্স দেয়, তাহলে আমার এই আইএলটিএস-এর পরীক্ষার ফি আমি কেন দিব? গভর্নমেন্ট দিয়ে দিবে এটা, অথবা গভর্নমেন্ট ওই ইউনিভার্সিটির সাথে নেগোশিয়েট করবে যে আমার ইংলিশ পড়াশোনা এই লেভেলে আছে, আপনি নেবেন কি নেবেন না। ইউনিভার্সিটিগুলোতে এমনিতেই ওই ফার্স্ট ইয়ারেই কিন্তু ইংলিশের উপরে কোর্স থাকে সেপারেট, একদম 3 ক্রেডিটেরই অনেক ক্ষেত্রে কোর্স থাকে, তাহলে তো সেটার সাথে এটাকে অ্যাটাচ করে দিলেই জিনিসটা এক্সিকিউট হয়ে যায়। এইখানে আপনি ইনোভেটিভ লিডারশিপ যখন আনবেন, এই যে কেন আমরা আইসিটি এবং টেকনোলজির কথা বলতেছি, আপনি টেকনোলজিক্যালি ইনফরমেশনগুলো যখন অ্যাভেলেবেল করতে পারবেন, তখন আমাদের ছেলেপেলেরা মনে করেন যে পুরো পৃথিবীতে যাবে, এর ভিতরে ধরেন 50% ওই দেশে রয়েই যাবে, বাকি 50% হয়তো ব্যাক করবে। আবার যেই 50% রয়ে যাবে, ওই 50%-এর সাথে যদি আমরা ন্যাশনাল লেভেলে কানেক্ট করতে পারি, এখনকার দিনে তো আর বাংলাদেশে এসে বসে থাকার দরকার নেই, সে ওখানে বসেই নেশনকে সার্ভ করতে পারবে। এগুলো করা যাচ্ছে না একমাত্র এই যে আমরা এখন পর্যন্ত উলফল্যান্ডের ডিজাইনে চলার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রান আওয়ার কান্ট্রি ইন গ্রিনল্যান্ড ডিজাইন। Exactly. Thank you so much. Thank you ভাইয়া, thank you for your time. So আজকে ইনফ্যাক্ট আমাদের এই রেকর্ডিং শুরু হওয়ার আগেও আমি প্রায় ঘন্টাখানিকের মতো ভাইয়ের সাথে কথা বলছি এবং খুব ইন্টারেস্টিং বিভিন্ন জিনিসপত্র ফ্যাক্ট জানার চেষ্টা করছি এবং খুবই মজা লাগছে। সো ইউজুয়ালি আমি যে কোনো ডিসকাশন শেষ হয়ে যাওয়ার পরে বলি যে কারোর যদি কোনো এই ডিসকাশন থেকে কি শিখছে সেরকম 3টা পয়েন্ট লেখার জন্য আমি বলি। সো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে পয়েন্ট লেখার দরকার নেই, ভাইয়া আসলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো স্টার্ট করছে, বিশেষ করে ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এখানে ট্যাগ করা থাকবে আমাদের ভিডিওর ভিতরে। সো আপনারা চাইলে ভাইয়ের কাছে ডিফারেন্ট আর কি জিনিস জানতে চান সেটা কমেন্টে জানিয়ে দিতে পারেন, তাহলে ভাইয়া যে কাজটা করবে কমেন্ট দেখে সেপারেট কন্টেন্ট উনি ওনার চ্যানেলে ইনশাল্লাহ আপলোড করে ফেলবে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা বিশেষ করে শেষ পর্যন্ত এটা দেখার চেষ্টা করছে তাদেরকে আরও ডাবল ধন্যবাদ। সো আজকের মতো কনভারসেশন বা ডিসকাশন এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।